ওকে, তো এনার সম্পর্কে আমরা যদি কিছু বলতে যাই, ঠিক আছে, যদি কিছু বলতে যাই তাহলে কি বলতে হবে বলেন তো? এনার একটা নাম আছে না? জি স্যার। ঠিক আছে, এনার একটা নাম আছে, সো কি নেম দিলাম, একটুখানি বড় করে দেই। নেম, এর নাম কি? এর নাম হচ্ছে মার্ক, কি বলেন তো? মার্ক হুকার বাগ, ধরে নিলাম। ঠিক আছে, এখানে বাস্তবতার সাথে কোনো মিল নাই, ধরে নিলাম যে এর নাম কি মার্ক হুকার বাগ। ওকে। ওকে, একটা নাম। এখন আর একটা হতে পারে না, আর একটা ভ্যালু, সেই ভ্যালুটা কি হতে পারে? লাইক এজ, এজ কি হতে পারে? দিলাম 30। এটা কি একটা ডাটা না এই লোকটার সম্পর্কে? জি স্যার। ওকে, আর একটা ডাটা দিয়ে দিই যে এনার একটা হাইট আছে, হাইট 5.6, এটি কি আরেকটা ডাটা না? জি স্যার। ওকে, তারপরে আরেকটা ডাটা আমরা লিখি যে এর গার্লফ্রেন্ড আছে কি নাই, হ্যাজ জিএফ, কি দিলাম, ধরেন নো, কারণ বিয়ে শাদী করছে এখন তো আর এগুলো কম যায় না। ওকে, গ্রেট। ওকে, তো এখন এই যে ডাটাগুলা আরো অনেক লেখা যায়, তো আমরা সিম্পলি করে ডাটা নিচ্ছি। এই যে ডাটাগুলা, যে এই সবকিছু কি এই একটা লোককে বেসিস করে ডাটা না? জি স্যার। এখানে আমরা প্রথমে যদি বলি এর নাম কি, আপনারা কি বলবেন? মার্ক হুকারবার্গ। মার্ক ফুকারবার্গ। এস কত? 30। 30। হাইট কত? 5.6। ওকে, হ্যাজ জিএফ? নো। নো। ওকে, তো এখন যদি আমি বলি যে এই সবগুলা ডাটা এই লোকটা সম্পর্কে, এই কথাটা কি সত্য? জি স্যার। কথাটা কি সত্য? জি স্যার। ওকে, অবশ্যই জি সত্য। স্যার। সবগুলো আমরা এই একজন ব্যক্তিকে নিয়েই কথা বলছি। সেকেন্ড কথা যদি আমি বলি যে সবগুলা ডাটা দেখতে একই রকম, এটা কি সত্য? না স্যার। না। সবগুলো না স্যার। ডাটা তো একরকম। একরকম না, রাইট। এই সবগুলো ডাটা একরকম না। যেমন নেমে যদি বলি, এটা কয়েকটা ওয়ার্ডের একটা সংমিশ্রণ আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? হুম। আবার এর যদি বলি, সেখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিরকম? পূর্ণ, মানে 30.1 না 2 না এরকম না। আবার যদি হাইটের কথা বলি, সেখানে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দেখতে পাচ্ছি, বাট সেখানে ফ্র্যাকশন আছে, লাইক 5.6। ঠিক আছে, 6। আবার পরবর্তী আরেকটা ডাটা যে হ্যাজ জিএফ, তার গার্লফ্রেন্ড আছে কি নাই, সে বলতেছে নো। এটাও কিন্তু একটা ইনফরমেশন বা একটা ডাটা, কিন্তু এই চারটা ডাটা চারটা আলাদা আলাদা ফরম্যাট আছে, এটা তো সত্য কথা নাকি? জি স্যার। ওকে, তো এখন ধরেন আমরা প্রোগ্রামিং, মানে আমরা প্রোগ্রামার, শুধু প্রোগ্রামার না, মানে আমরা প্রোগ্রামারের বাপ টাইপের প্রোগ্রামার আর কি, আমরা নিজেরা একটা ল্যাঙ্গুয়েজ চালু করতেছি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ চালু করার সময় আমরা এই যেহেতু চারটা আলাদা আলাদা টাইপের ডাটা, এখন আমি যে চারটা ডাটাকে যদি আমি বলি যে তোমাকে আমি চারটা নামকরণ করব, ঠিক আছে, চারটা নামকরণ করব, তো এর নাম যদি আমি দেই, ধরেন যেহেতু আমরা নতুন প্রোগ্রাম তৈরি করতেছি, এর একটা নাম দিলাম, কি নাম দাদা বলেন তো? এই যে এই টাইপের ডাটাটা আছে, যেখানে কি থাকবে, যেখানে মাল্টিপল অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে, একে আমরা একটা নাম দিই, এর নাম দিলাম Name. হচ্ছে ব্রিং। কি নাম দিলাম? আচ্ছা, brain। কারণ যেহেতু আমরাই প্রোগ্রামিং শুরু করতেছি, ধরেন আমরা কোথায়, মানে প্রোগ্রামিং শুরু করতেছি, এর নাম কি? ব্রিং। আবার এখানে একটা আছে, এর নাম দিলাম কি? এটা কি একবার নিউবর্ন একটা বেবির মতো, লাইক নতুন একটা বাচ্চা জন্ম নিছে, বাচ্চা জন্ম নেওয়ার সময় আমরা কি করলাম, আমরা তার নামকরণ করতেছি। তো যেহেতু এই চারটা ডাটার ভিতরে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, সো আমরা চারটা আলাদা আলাদা নামকরণ করতেছি। ওকে, তো এটাকে দিলাম কি, যেহেতু এজ আছে, এজের একটা নামকরণ করি আমরা, এটাকে কি করে দেব বলুন তো? একটা নাম দিলাম হচ্ছে, Number। না আমরা নাম দিলাম হচ্ছে সংখ্যা, এটা একটা সংখ্যা। ডাটার টাইপ, সংখ্যা। ঠিক আছে, ওকে, আমরা এখন এই যে হাইটটা আছে, হাইটের একটা নামকরণ করি। আচ্ছা, এটা উপরে চলে গেছে, আমার পেইন্টিংসটা খুবই ভালো, খানিকটা এর মতো লিওনার্দো দা ভিঞ্চির মতো, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। হুম হুম। ঠিক আছে,
ওকে, তো এটা হচ্ছে কি দিলাম, এটা সংখ্যা সংখ্যা সংখ্যা, তারপর দিলাম হচ্ছে উচ্চতা মাথা দিলাম যদি উচ্চতা, উচ্চতা এইটা একটা ভ্যারিয়েবল টাইপ দিলাম, সরি ডাটা টাইপ দিলাম, এন্ড আচ্ছা এর একটা নাম দিলাম আমরা, এটা হচ্ছে যে আছে নাই। হুম আচ্ছা, কোথা থেকে এমন একটা নয়েজ আসতেছে, মানে পাশে মনে হয় কেউ কথা বলছে, যদি একটুখানি মিউট হয়ে যান তাহলে একটু ভালো হয় মনে হয়। ওকে, এখন বলেন তো আচ্ছা, ভয়েসটা যেন কার থেকে আসতেছে? ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে। আচ্ছা, কার থেকে যেন একটু নয়েজ আসতেছে, একটুখানি সারাউন্ডিং এর কথা হতেই পারে, একটুখানি মিউট করে দেন। ওকে, আমি যদি এরকম একটা নামকরণ করি, আপনাদের কোনো আপত্তি আছে? আছে হুম, আছে আপত্তি আছে? আচ্ছা, কার আপত্তি আছে ভাই বলেন তো, কেন আপত্তি আছে? আপত্তি নাই তো স্যার। হ্যাঁ, আপত্তি নাই, কারণ আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইতেছি যেখানে আমরা ডাটাগুলোকে এভাবে ভাগ করব যে যেটা যে ধরনের ডাটা হোক, যেমন এখানে আছে নেম আছে মার্ক হুকারবার্গ, এটা বাদ দিয়ে এটা টাইপ দিলাম কি আমরা, ব্রিং। কি নাম দিলাম? ব্রিং। এখন যদি আমি বলি যে আরেকটা নাম হলো মাসুম মেহেদি, তো মাসুম মেহেদি এই নামটা যদি আসে, এটা কি টাইপের ডাটা হবে বলেন তো? হুম, ব্রিং টাইপের, কারণ আমরা তো এই ধরনের ডাটাকে একটা নামকরণ করেছি যার নাম কি, ব্রিং। তো এখন যদি মাসুম মাহাদি আসে তাহলে সেটা কি হবে? ব্রিং, ডেফিনেটলি ব্রিং টাইপের হবে। যদি বলি মাসুম মাহাদির এজ ও 30, তাহলে এটা কি ধরনের ডাটা হবে বলেন তো? হুম, সংখ্যা। ওকে, মাসুম মাহাদির হাইট হচ্ছে ধরেন 5 ফিট 1 ইঞ্চি, তাহলে এটা কি ধরনের ডাটা হবে? উচ্চতা। উচ্চতা ওকে, হ্যাজ জিএফ, তো এখন আমি এটাকে চেঞ্জ করলাম যে হ্যাজ জিএফ না হ্যাজ বউ, তো এটাকে ইয়েস আর নো দিয়ে আনসার করা যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমি বলি যে এটা কি ধরনের ডাটা হবে, হ্যাজ বউ আছে নাই। ওকে, তো এইটাই আসলে এটা প্রোগ্রামিং। এটা এমন না যে প্রোগ্রামাররা একেবারে মঙ্গল গ্রহ থেকে এলিয়েনদের থেকে ধরে ধরে নিয়ে এসে প্রোগ্রামিং তৈরি করছে, এমন না। জাস্ট ডাটাগুলোকে আলাদা আলাদা করা হয়েছে এবং প্রত্যেকটা ডাটার একটা নাম দেওয়া হয়েছে। এখন আমি চাইলে কি করতে পারি, নামগুলোকে আমার মতো করে দিতে পারি, অথবা যেটা করতে পারি কনভেনশনালি যেটা চলে আসতেছে, যে পূর্বের প্রোগ্রামাররা বা বাপ দাদা টাইপের প্রোগ্রামাররা যেটা করে গেছে, মানে বাপদা না দাদারা আর কি, দাদা প্রোগ্রামাররা যেটা করে গেছে সেইগুলোকে আমরা ওই টাইপগুলো কি বলতেছি, আর যেটাই হচ্ছে আমাদের ডাটা টাইপ। যেটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা ডাটা আছে, 4টা ডাটা একজন ব্যক্তিকে নিয়েই হচ্ছে, একজন ব্যক্তির ইনফরমেশনই 4টা ডাটা এখানে আছে, কিন্তু ডাটার স্ট্রাকচার অনুসারে, ডাটার ভিজুয়ালাইজেশন দেখে আমরা বুঝতে পারতেছি যে 4টা ডাটা ঠিক আছে, কিন্তু ডাটাগুলো আলাদা আলাদা টাইপের। ঠিক আছে, তো আমাদের যে প্রোগ্রামাররা আছে, বাবা প্রোগ্রামাররা, তারা এর নামকরণ করে গেছে যে যদি এরকম মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয় তখন আমরা এদেরকে কি বলি, স্ট্রিং বলি। কি বলি? স্ট্রিং বলি। আবার যখন এরকম পূর্ণ সংখ্যা যে 1 2 3 4 5 6 যখন এরকম কিছু আসে তখন তাকে বলি আমরা হচ্ছে ইন্টিজার। মানে হচ্ছে যে এই যে ব্রিং আছে, সংখ্যা, উচ্চতা আছে নাই, এই ধরনের কে আমরা কি বলতেছি, আমরা এখন একটা আকিকা দিয়ে নামগুলো চেঞ্জ করে দাদারা নামকরণ করে গেছে, আমরা নতুন করে কিছু করছি না, আমরা তাদেরটা ইউজ করতেছি। ওকে, আর যখন এরকম ফ্র্যাকশন আসে তো ফ্র্যাকশনকে আমরা ফ্লোট অথবা ডাবল বলতেছি, এটা এরপর একটু পরে আমরা এখানে আসবো। অ্যান্ড যখন আমরা হ্যাজ জিএফ মানে কোনো কিছু ইয়েস অর নো মানে ট্রু আর ফলসের দিকে যাচ্ছে, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে বুলিয়ান। তো জাস্ট আমরা কি এইরকম ভ্যালু আমরা ইউজ করতেছি, কিন্তু জাস্ট আমরা এখানে ব্রিং এর পরিবর্তে স্ট্রিং দিলাম, সংখ্যার পরিবর্তে ইন্টিজার বললাম, অ্যান্ড হাইটের পরিবর্তে কি বলতেছি, যে উচ্চতার পরিবর্তে কি বলতেছি, ফ্লট অথবা ডাবল, আর ফাইনালি আছে না কি বলতেছি কি, বুলিয়ান। এই আইডিয়াটা কি বুঝতে পারলাম? বুলিয়ানটা একটু একবার বলবেন? ওকে, বুলিয়ান টাইপটা হচ্ছে এমন একটা টাইপ যেটা দুইটা ভ্যালু আমাকে রিটার্ন দেবে। সেটা হচ্ছে যে যেমন আমি এখানে বললাম যে হ্যাশ জিএফ, এখানে আপনি আমাকে কি আনসার দেবেন বলেন তো? ইয়েস অর নো, তাই না? অথবা আমরা বলতে পারি যে ট্রু অর ফলস। হ্যাজ জিএফ ট্রু মানে কি, আছে, হ্যাজ জিএফ ফলস মানে কি, নাই। তো অ্যাকচুয়ালি হ্যাজ জিএফ এই দুইটা ভ্যালুকেই এখানে রিটার্ন করে, একটা হচ্ছে ট্রু, হয়তো ট্রু অথবা ফলস, রাইট? তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা বুলিয়ান হিসেবে আমরা বলতে পারবো। তো
এই যে আইডিয়াটা বললাম, এত গল্প শুনাইলাম, এখন কি আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে বা কনসেপ্টটা কি এটুকু আমরা ধরতে পারছি যে ডাটা টাইপ এটা অন্য কোনো বিষয় না, জাস্ট ডাটাগুলো স্ট্রাকচারের উপর ভিত্তি করে আলাদা আলাদা নাম দেয়া। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে যে ভাইয়া আপনার এই গল্পটা বুঝি নাই? না স্যার। ওকে, গ্রেট, ফাইন। তাহলে যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে আসেন এখন এটা কি নোট করতে হবে? না, নোট করার দরকার নেই। এগুলো জাস্ট আমি অনেক গল্প বলবো, এগুলো গল্প নোট করার দরকার নেই। জাস্ট আমি একটা মানে সিনারিও দেওয়ার চেষ্টা করবো, ওইটা বুঝলেই হবে। ঠিক আছে, ওকে। আর আমি আচ্ছা। লেকচারে আমাদের যে লেকচার নোটটা আছে সেটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, এখন আসেন আপনাদের জন্য একটা আমি সুন্দর জিনিস বের করব। সুন্দর জিনিসটা হচ্ছে কোথায় আছে? অফিসের ভিতরে আছে। অ্যাপ অন কোর্স মডিউল ফ্লাটার। আচ্ছা ভাই, একটু একটু মডিউলটা গ্রুপে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। একটুখানি ভাইয়া একটু লাইনে থাকুন, দিতে আমার একটা ফারজান আপু ফোন করছে, একটু জাস্ট একটা মিনিট। ওকে। গ্রেট, তাহলে এখন আসেন আমরা, আমার কথা শোনা যাচ্ছে ভাই এখন? জি স্যার। ওকে, ফাইন। এখন আমরা একটা জায়গায় যাব, সেটার নাম হচ্ছে, আমরা একটা শিট ওপেন করেছি, যদি আপনারা দেখতে পান, আশা করি দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। তো কোনো কিছু জি স্যার। করার আগে আমরা ডাটা টাইপ নিয়ে যেহেতু কথা বললাম, তো ডাটা টাইপস ভ্যারিয়েবল নিয়ে আপাতত কথা আমি বলতেছি না, শুধু ডাটা টাইপ নিয়ে আপনারা থাকেন। তো ডাটা টাইপকে আসলে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। দুই ভাগে। কি কি বলেন তো? একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে এমন ডাটা টাইপ যেটা আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা যে ডাটা টাইপগুলো ইউজ করছে, বা একেবারে ইনিশিয়াল স্টেজে যে ডাটা টাইপগুলো ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেগুলোকে বলা হচ্ছে কি? প্রিমিটিভ ডাটা টাইপস। আর নন প্রিমিটিভের ভিতরে কি আছে? লাইক যদি আমরা খেয়াল করি, স্ট্রিং আছে, আমরা এই বিষয়ে কথা বলবো যে স্ট্রিং, তারপর অ্যারেস আছে, তারপর কি ক্লাসেস। মানে অ্যাকচুয়ালি আমরা যখন আরেকটু ওপির দিকে যাব বা ওপি শেষ করে যাব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে অলমোস্ট নন প্রিমিটিভ বলতে যা কিছু বোঝানো হইতেছে, অলমোস্ট এভরিথিং হচ্ছে কি? ক্লাস। ঠিক আছে? আর প্রিমিটিভের ভিতরে কি আছে? বাইট আছে, শর্ট আছে, ইন্ট আছে, লং আছে, ফ্লট আছে, ডাবল আছে, বুলিয়ান আছে। আর এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যে এটা চার নাকি কার। এটা আমিও নিজেও কনফিউশন পড়ে যাই, সামটাইম বলি চার, সামটাইম বলি কার। তো এটা এক একজন এক একটা বলে। এটা আসলে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চার বা ক্যার। ওকে, তো এখানে আমরা জাস্ট এগুলো হচ্ছে কি, এগুলোকে বলবো হচ্ছে আমরা প্রিমিটিভ ডাটা টাইপস। এর ভিতরে সবগুলো আমাদের আপাতত লাগবে না, আমরা আপাতত কাজ করব ইন্টিজার নিয়ে, ফ্লট অথবা ডাবল নিয়ে কাজ করব, বুলিয়ান নিয়ে কাজ করব, অ্যান্ড চার বা কার লাগলে ইউজ করব, না হলে নাই। বাট যা শিখে রাখলাম। আর এখন যে আমরা গুলো শিখলাম, যেটা একটা নাম ছিল, সেই নামটা ছিল কি? নামটা ছিল হচ্ছে এই যে মার্ক হুকারবার্গ। এইটা হচ্ছে কি টাইপের ডাটা বলেন তো? একটা স্ট্রিং টাইপের ডাটা। আমি একটু আগে বললাম না, একটা কি টাইপের ডাটা? স্ট্রিং টাইপের ডাটা। আর অ্যারেস ক্লাস, এটা আপাতত জাস্ট নামটা দেখলেন, এইটুকুই থাক, এটা বোঝার দরকার নাই, চেষ্টা করার দরকার নেই ভাইয়া এগুলো কি। এগুলো আসবে ইনশাল্লাহ, এটা আলাদা ক্লাস আছে। ওকে ওকে স্যার। ওকে, তাহলে এখন আমরা যেটা বুঝলাম, ডাটাকে দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, আর একটা কি? নন প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ। ওকে, হ্যালো, এগুলো করেছি স্যার সি প্লাস প্লাসে। হ্যাঁ বল। 8:30। ওকে, ওকে, সি প্লাস প্লাসে করছেন না এগুলা? জি স্যার। ওকে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে যান, অলমোস্ট সবগুলোতে এগুলো পাবেন। ঠিক আছে? কেউ পিএইচপি করে আসছেন এখানে? পিএইচপি নেক্সট সেমিস্টার পাবো স্যার এটা। পাবেন না? আচ্ছা, তো তো সম্পর্কে একটা আইডিয়া আছে। ওকে, পিএইচপিতে কি করতে হয়? পিএইচপিতে কিন্তু এগুলো লিখতে হয় না, না? পিএইচপি একটা খুব স্মার্ট ল্যাঙ্গুয়েজ বলা যায়। সেটা হচ্ছে লিখতে হয় না, জাস্ট ওই মানে কি বলবো, ওই ডলার মার্কস দিয়ে লিখলেই এটা অটোমেটিক ভ্যালু দেখে বোঝা যায় এটা কি। তারও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এরকম আছে। তবে ওল্ড ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যেগুলা মানে গ্র্যান্ডফাদার টাইপের ল্যাঙ্গুয়েজ, সবগুলোতেই লিখতে হয় অলমোস্ট, কারণ সবগুলো তো আমি জানিও না। ওকে, ফাইন। তাহলে আসেন আমরা এটাকে আরেকটু এলাবোরেটলি আগাই, যে প্রিমিটিভ ডাটা টাইপগুলোর ভিতরে কি কি আছে।
তো এটা আসলে মেমোরিতে কতটুকু জায়গা নেয় সেই বিষয়গুলো আছে। তো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে কত থেকে কত পর্যন্ত স্টোর করতে পারে। ঠিক আছে? ওকে, এটা আপনারা একটু পড়ে নিতে পারেন, মুখস্থ করার দরকার নাই, এগুলো টেনশন করার কোনো দরকার নাই। তো এখন আসেন, এখনই ব্রেক দিলাম। ওকে, তো এইটা গেল তো ডাটার টাইপ। এখন আপনাদেরকে আমি আরো কিছু ছবি দেখাবো, সেটা হচ্ছে ওকে, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, বলেন তো এগুলোকে কি বলতেছি আমরা? গ্যাস সিলিন্ডার। এটাকে কি বলবো? গ্যাস সিলিন্ডার। তো নিশ্চয়ই এর ভিতরে আমরা কি রাইস রাখবো? না স্যার, এর ভিতরে কি রাখবো? গ্যাস থাকবে। গ্যাস থাকবে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এটা কি? ওয়াটার পট। ওয়াটার পট, রাইট? তো এর ভিতরে কি থাকবে? এর ভিতরে নিশ্চয়ই খিচুড়ি থাকবে না? না স্যার, পানি, জুস। জাতীয় কিছু থাকবে। পানি বা তরল জাতীয় কিছু থাকবে, হ্যাঁ, সেটা হতে পারে পানি, বা ধরে দিলাম পানি আর কি, পানি জাতীয় পানীয়। ওকে, আর এখানে আছে কি? রাইস কুকার। তো এখন এইটা আমি এই ছবিটা ওপেন করে ভুল করছি, কারণ এখন আমি আপনাকে কনফিউশন করে দিচ্ছি, কারণ এখানে তো রাইসও থাকে, আবার কি থাকে, পানিও থাকে। ওকে, তো সমস্যা নাই। যেগুলো ওকে, তাহলে কি এটা একটা জিনিস যেটাকে আমরা রাইস কুকার বলতেছি, সেখানে কি থাকে? মোটামুটি যা দেব তাই থাকে। ঠিক আছে, রাইস থাকতে পারে, তারপরে ওয়াটার থাকতে পারে, বা আর আদার্স কি থাকতে পারে, এখানে কারি রান্না করার জন্য সবজি থাকতে পারে, তাই থাকতে পারে না? জি স্যার। ওকে, তার মানে বুঝলাম যে এগুলাকে যদি আমরা কন্টেইনার বলি, কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে হচ্ছে কোনো কিছুকে কন্টেইন করা, রাইট? তো জি স্যার। আমার যে এখানে যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা কি কন্টেইন করে? আমরা দেখেই বুঝতেছি যে এ কন্টেইন করে হচ্ছে গ্যাস। আবার আমরা এখানে যে একটা পট দেখতে পাচ্ছি, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এ কন্টেইন করে কি? পানি জাতীয় কিছু। ঠিক আছে, আর এখানে যে কন্টেইনারটা আছে, একে দেখে আমরা বুঝতে পারতেছি যে এ পানিও রাখতে পারে, আবার সবজিও রাখতে পারে, আবার মানে ব্লা 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 টাইপসের অনেক কিছু সে এখানে রাখতে পারে, আবার মাঝে মাঝে সে ডিমও রাখতে পারে। অর্থাৎ আমরা একটা কন্টেনারের বাহ্যিক অবয়ব দেখে বা বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে কি থাকবে। তো আমরা যদি এখন এখানে যদি যাই, সে আগের জায়গাটাতে ফেরত যাই, এখানে আমি বললাম যে নেমের ভেতর দিয়ে দিলাম যে 52, তাহলে কি এটা কোনো মানে প্রপার ওয়ে হলো, বা প্রপার যে নেম হচ্ছে 52? না স্যার। এটা কিন্তু দেখে মানা যায়, কারণ নেম মানে আমরা বুঝতেছি যে এখানে স্ট্রিং টাইপের কোন একটা কিছু থাকবে, তাই তো? জি স্যার। ওকে, আমি বললাম এজে আপনি বললেন যে নো, কারো এজ নাই, এটা কি কোনো কথা হলো? এটা কোনো লজিক্যাল কথা হলো? না স্যার। না। তার মানে এজ যখন দিয়েছি, তখন এজ আমাকে আরো দিতে হবে, তবু এজ কে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, তার মানে এজ যেখানে আছে সেখানে ডেফিনেটলি আমাকে একটা পূর্ণ সংখ্যা দিতে হবে। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো 30.5ও দিতে পারি। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। সেক্ষেত্রে আপনি ইন্টিজার না দিয়ে সেটাকে ফ্লোট বা ডাবল হিসেবে দিতে পারেন। যেমন এখানে হাইট আছে 5.6, আমি তো একজন 6.00 হতে পারে না? তো সেখানে 6.0 দেওয়া আর 6 নাথিং দেওয়া মানে 6 পয়েন্টই নাই, জাস্ট 6, দুটার তো গাণিতিক ভ্যালু তো একই, তাই না? জি স্যার। নরমালি। জি কিন্তু তারপরেও ওইটা কেন দিচ্ছি? কারণ এটা হচ্ছে নর্মাল কনভেনশন, যে আমরা যখন এজ বলি, কেউ কিন্তু বলে না যে না আমার বয়স 31.5 বা 30.5, এরকম কিন্তু বলে না। 30 বয়স কত? 30। স্যার। তো আমরা নর্মাল লাইফে যেভাবে চলি সেভাবে আমরা এগুলোকে আলাদা আলাদা ভাগ করার চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে। তো এখানটা এখন যদি আমরা আরেকবার আসি, যে তাহলে কি হলো? তাহলে আমরা কইছিলাম ওকে, একটু দাম। ওকে, তাহলে এই যে আমরা কন্টেইনারগুলো দেখতেছিলাম, তা এইগুলা হচ্ছে আমরা ঠিক যেভাবে এখানে বুঝতে পারি সেভাবেই ডাটাগুলোকে রাখতে হয়। তা আসেন এই জায়গাতে আমরা আবার ফেরত আসতেছি, কোন জায়গায়? যে ডাটাগুলো কিভাবে স্টোর করতে হয়। তো এখানটা মোস্ট ইউজড জাভা ভ্যারিয়েবলস ফর অ্যান্ড্রয়েড, আমরা এখানে একটা সেগমেন্ট রেখেছি, সেখানে বলতেছি যে এখানে কয়েকটা ধরনের ভ্যারিয়েবল আছে। যেমন এখানে বলতেছি যে আমরা প্রথমে যদি বলি স্ট্রিং,
তো স্ট্রিং মানে কি? স্ট্রিং হচ্ছে কি কিছু অনেকগুলা ক্যারেক্টার থাকবে। কিন্তু স্ট্রিংটা লেখার নিয়ম, স্ট্রিং বলতে আমরা কি বলতেছি? যে এই যে নাম বা এই যে কিছু লিখে প্রকাশ করাটা, এটা লেখার নিয়ম হচ্ছে যে আমরা যখন লিখবো তখন এটা কিসের ভিতরে রাখবো? আমরা একটা ডাবল কোটেশনের ভিতরে রাখবো। ঠিক আছে? জি স্যার। ওকে। যখন এইটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো এখানে দেখেন, যখন আমরা স্ট্রিং লিখছি, স্ট্রিং লেখার কিভাবে লিখছি? 3, 2, 1 তখন কিভাবে লিখছি? একটা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে লিখছি না? জি স্যার। ওকে। আবার যখন আমরা ইন্টিজার লিখতেছি, ইন্টিজারটা কিভাবে লিখছি? ইন্টিজারটা লিখছি কিন্তু 3 to 1। এর জন্য কি আমি কোনো কোটেশন ইউজ করছি? না স্যার। না। আবার সেম ভ্যালুটাই যখন আমরা ফ্লোটে ইউজ করতেছি তখন কি লিখতেছি? 3 to 1.0। কারণ কি? ফ্লোট মানে আমরা জানি কি এটা একটা ফ্র্যাকশন থাকবে। কি থাকবে? ফ্র্যাকশন থাকবে বা ডেসিমেল নিয়ে আমরা কাজ করব যখন, তখন আমাদেরকে এভাবে লিখতে হবে। আচ্ছা, বলেন তো যে এই ইন্টিজার এই ভ্যালুটার মান আর এই ফ্লোটের এই ভ্যালুটার মান, এদের ভিতরে কি গাণিতিক কোনো পার্থক্য আছে ফলাফলের দিক দিয়ে? নরমালি আমরা নরমাল যে ম্যাথটা করি, না 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 স্যার, পার্থক্য নাই। না, কিন্তু এটাতে কোনো ডিফারেন্স নাই। কোনো ডিফারেন্স নাই। কিন্তু আমি যদি বলি যে 3 to 1 এটা কি ধরনের ভ্যারিয়েবল বা কি ধরনের ডাটা, আপনি কি বলবেন? ইন্টিজার। ইন্টিজার। আমি যদি বলি 3 to 1.0 এটা কি ধরনের ডাটা? প্লট। ফ্লট। ফ্লট। ওকে, তাহলে কি এটা মিল পেলাম? আমরা যদি এখানে বলি এর ভিতর কি থাকে? গ্যাস। গ্যাস। এর ভিতর কি থাকে? পানি। পানি। এর ভিতর কি থাকে? যা দেবো তাই থাকে। জি স্যার। ঠিক আছে, কিন্তু গ্যাস থাকে না। যা দেবো তাই থাকে, কিন্তু গ্যাস থাকে না। ঠিক আছে, গ্যাস বের হয়ে যাবে। ওকে, ফাইন। তো আরেকটা ভ্যালু হচ্ছে এখানে আমি বলছিলাম যে এটা বাইনারি, অর্থাৎ 0 আর 1 দিয়ে দেয়। তো আমরা এদিকে যাব না, জাস্ট বলতেছি যে বুলিয়ান। বুলিয়ান কি আউটপুট দেয় আমাদের? ট্রু অর আর ফলস। এখন আমি যদি বলি যে ওই যে আগে যেটা বললাম যে এর ভিতরে কি আছে? এর ভিতরে ভাত আছে, আছে অথবা নাই, কিছু একটা হবে, ট্রু অথবা ফলস হবে। আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা কি হবে? হয় ট্রু অথবা ফলস। False. তো এইটা দুইটা জিনিস আমাকে এখান থেকে আউটপুট দিচ্ছে, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। আর এরে আপাতত এটা স্কিপ করে যান, এখন এটা নিয়ে কথা বলার দরকার নাই। তো এই বিষয়টাই এখানে আমরা আর একটুখানি আচ্ছা, তন্ময় শর্মা ভাইয়ের মনে হয় আসতেছে, আমি একটু ভাইকে করে দিই, মিউট করে দিই। ওকে, সবাই আনমিউট হতে পারবেন, যে কথা বলবেন যখন আনমিউট হয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আসেন এই আমরা যেভাবে বললাম ঠিক সেটাই এখানে একটু ইলাবোরেটলি বলা আছে। যদি স্ট্রিং হয় সেটা কি থাকবে? সাজাস এভাবে দিতে হবে, সারাউন্ডেড বাই ডাবল কোটস। যদি ইন্টিজার হয় তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট আমরা ওই ইন্টিজার ভ্যালুটাকে লিখে দেব। যদি ফ্লোট হয় তাহলে কিভাবে দেব? জাস্ট আমরা ফ্র্যাকশনটা ইউজ করবো। এটা যদি একটু চেঞ্জ আছে আমরা পরে কথা বলবো। অ্যান্ড এখানে চার বা ক্যার যেটাই বলি না কেন, আমরা ক্যারেক্টারের ভিতরে সবসময় এখানে একটা ক্যারেক্টার দিতে পারবো। কয়টা ক্যারেক্টার? একটা স্যার। একটা ক্যারেক্টার দিতে পারবো, অর্থাৎ আমি একের বেশি ক্যারেক্টার দিতে পারবো না। যেমন দেখেন এখানে আমি যখন স্ট্রিং নিয়ে কাজ করতেছিলাম, স্ট্রিং এ কত দিছিলাম? এখানে হ্যালো দিয়েছিলাম। হ্যালো মানে এখানে কয়টা ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার আছে। কিন্তু আমি ক্যারেক্টারের ভিতরে আমি 5টা ক্যারেক্টার দিতে পারবো না, সবসময় একটা দিতে পারবো, এবং সেটা লেখার নিয়ম হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতর থাকবে। ওকে জি স্যার। ওকে। আর বুলিয়ান সম্বন্ধে আমরা জানি ট্রু আর ফলস, দুটো স্টেপ। ফলস। ওকে ফাইন। তো এইটা হচ্ছে আমার একেবারে তত্ত্বীয় অংশ গেল। এখন আসেন আমরা আমাদের অস্ত্র বের করব, অস্ত্র বের করে কাজ শুরু করে দেব এবং আরো কিছু কথা বলবো এখানে। ফাইন। তা আমরা এখন একটা বের করতেছি, যার একটা অস্ত্র, যার নাম হচ্ছে কি? স্যার আমরা কি ইক্লিপসে করব? এই করতে পারেন, আমি নেটবিনস ইউজ করছি আপাতত। ওকে। যার যেটা প্রেফারেন্স আছে সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই আমার তো এই নেট বিংসে কাজ করতেছে না। কেন, কি আসে? এই আপনার ইয়ে বাতাইতেছে, একটা বাতাইছে যে আমি দেখে আপনার ফাড়াইতেছি ইয়েতে মেসেঞ্জারে। আচ্ছা, এটা ওপেন হোক, আপনি দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, আমরা সবাই মিলে দেখি, দেখি কেউ হয়তো হেল্প করতে পারবে। ঠিক আছে, আমি তো ভাই ইয়ে তো না, এখন তো মোবাইল থেকে ঢুকছি। মোবাইল থেকে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনশট পাঠান, আমরা দেখবো না যে কি অবস্থা। ওকে ওকে। ও অনেক প্রজেক্ট হয়ে গেছে। জি ওকে। তো আমি নেটবিনস ওপেন হলে এরকম একটা ইন্টারফেস পাবো। অবশ্যই এরকম ইন্টারফেস পাবো এটা ভুল, কারণ আমার এই পাশে যে যতগুলো প্রজেক্ট আছে
এতগুলো প্রজেক্ট আপনি পাবেন না, ঠিক আছে? তো প্রথমবার এটা না টেনশনের কিছু নাই যে ভাই আমার মতো আপনার মতো তো আমার এত কিছু নাই, তো কেন নাই? আমি তো ভাই এটা কিছু করতে পারবো না, ঠিক আছে? থাকবে না, আস্তে আস্তে হয়ে যাবে সব প্রজেক্ট। এগুলো জাস্ট ক্লাস নিয়ে একটা করে প্রজেক্ট তৈরি করি। ওকে ওকে। জি স্যার। তো এখন আমি নতুন একটা প্রজেক্ট করব, এগুলো থাকুক বা না থাকুক, আমরা এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে, এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, মোর অর লেস হতে পারে, কোনো সমস্যা নাই। যেটাই থাকুক আমরা জাভা, সিম্পল জাভা যেটা আছে জাভাকে সিলেক্ট করব। যদি নর্মালি জাভাই সিলেক্ট থাকে, বাট যদি না থাকে তো জাভাকে সিলেক্ট করব অ্যান্ড জাভা অ্যাপ্লিকেশন এটাও সিলেক্ট থাকে অটোমেটিক্যালি, যদি না থাকে আমরা এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন প্রজেক্টের নাম বলতেছে যে জাভা অ্যাপ্লিকেশন 108, মানে এতগুলো প্রজেক্ট 108 সিকোয়েন্সিয়ালি নাম্বার। আমার এখানে এতগুলো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে চেঞ্জ করতে পারি অথবা চাইলে আমি এটাই রাখতে পারি। ওকে ওকে। তো এখন আমি এটাই রাখতেছি কারণ এটা আমার কাছে খুব একটা ভ্যালুয়েবল না, কারণ এটা র্যান্ডমলি আমরা ক্রিয়েট করবো এন্ড এটা ফেলে দিব, কোনো সমস্যা নাই। এটা 108ই থাক। এখন প্রজেক্ট লোকেশন, এইটা যেমন আমি দেখেন জাভা কোর্স ডিটেইল, কোর্স ডিজাইন, কোর জাভা প্রজেক্ট, এখানে আমি এই লোকেশনটা এখানে সিলেক্ট করা আছে। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন একটা ফোল্ডার করে, যে কোর জাভা প্রজেক্টগুলো সেখানে করবেন। আমরা জানি তো প্রজেক্টের একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, আশা করি সেটা নিয়ে কথা বলতে হবে না। তো ব্রাউজ করার জন্য ব্রাউজে ক্লিক করলে আপনি ওই লোকেশনটাকে ব্রাউজ করে সেখানে রাখতে পারবেন। ওকে, চেষ্টা করবেন এই প্রজেক্ট লোকেশনটা যেন সিতে না থাকে, কারণ সি মানেই যে কোনো কিছু ক্র্যাশ হলে কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে স্যার। সেটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পরে কাইন্দাও আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। ওকে, জি স্যার। এখন আসেন এই লোকেশনের ভিতরে দেখেন জাস্ট প্রজেক্ট লোকেশনের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এই প্রজেক্ট লোকেশনের ভিতরে কোন ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে, যেটা আমার প্রজেক্টের নাম সেই অনুসারে প্রজেক্টের একটা কি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের কিছু করার নাই, এটা অটোমেটিক্যাল হয়ে যায়, প্রজেক্ট লোকেশন স্ল্যাশ হয়ে তারপরে এটা আমার প্রজেক্ট নামে চলে আসবে। ওকে, আর ক্রিয়েট মেইন ক্লাস, মেইন ক্লাস তো ডেফিনেটলি লাগবে, আমি রাখলাম অ্যান্ড জাস্ট আমি ফিনিশ দিলাম। ওকে, জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এখানে? না থাকলে আমি ফিনিশ দিয়ে আচ্ছা। দেবো। ওকে, তো আমি যখন ফিনিশ দেব এরপরে আমি অরিজিৎ সিং এর দুইটা গান শুনে স্যার আসবো। একটু প্রথম থেকে আমাকে যদি একটু দেখাতেন, আমি ওই ইয়েটা আমার ওইখানে আসতেছে না, ওই কি বলে, এখানে যে আমি ফাইলে যে নিউ প্রজেক্টে দিচ্ছি। ও আচ্ছা সরি আসছে থ্যাংক ইউ স্যার, আচ্ছা আসছে। ওকে, ঠিক আছে। এই যে প্রজেক্ট ক্রিয়েটার সময় কিছু টাইম নেবে, যেমন আমারটা আপাতত হ্যাং হয়ে আছে, জানি না কেন হ্যাং হয়ে আছে, আচ্ছা থাক হ্যাং হয়ে, কিছুক্ষণ আমরা ওয়েট করি। আরে বাবা, ও শিট। ভাই গ্রুপে দিছি, এমনি গ্রুপে দিছি আমি। দেখেন কি সমস্যা। ওকে, স্যার আমার তো এটা আসছে না, আমি একটু শেয়ার করতে পারবো? হ্যাঁ শেয়ার করেন। এটা আমি আমার শেয়ারটা অফ করছি, নাহলে আপনারা শেয়ার করতে পারবেন না। আপনারা শেয়ার করেন দেখি। আচ্ছা, ক্রিয়েট মেইন ক্লাসটা বুঝাবেন? হ্যাঁ, আমি ওইটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। জি স্যার, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, স্যার আপনি এখন ফাইলে যান, তো ফাইলে যান, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেন। ওকে, ঠিকই তো আছে। নেক্সট দেন, ফিনিশ করে দেন, অ্যাজ ইট ইজ থাক, আমরা দেখি জাস্ট ডেমো হিসেবে। ওকে, আপনার এখানে একটুখানি সমস্যা আছে, আমি আপনার স্ক্রিনটা নিচ্ছি, রিকোয়েস্ট করতেছি একটু আমাকে অ্যাকসেপ্ট করেন। করেছি স্যার। ওকে ফাইন। আমরা প্রজেক্ট টিরি সোর্স আচ্ছা, এখান থেকে
আচ্ছা, আপনার সেটিং এ একটা সমস্যা আছে, দাঁড়ান আমি নিজেই তো বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে, একটু দাঁড়ান, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আমরা 108 নাম্বার প্রজেক্টে কাজ করছি, যে আমাদের এখানে সোর্সটা কোথায় আছে, এসআরসি মানে হচ্ছে সোর্স, এরপরে জাভা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে একটা ফোল্ডার, এই ফোল্ডার বা এটাকে আমরা প্যাকেজও বলতে পারি, ঠিক আছে। তো একটা প্রজেক্টে মাল্টিপল প্যাকেজ থাকতে পারে। তো আমরা আজকে যদিও সিঙ্গেল প্যাকেজ নিয়ে কাজ করছি, শুধু আজকে না, প্রবাবলি আমরা জাভা যতদিন করব, মানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সিঙ্গেল প্যাকেজে কাজ করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও যখন যাব তখন প্যাকেজ বিষয়টা আর একটু ভালোভাবে বুঝতে পারবো। তো শুধু দেখেন আমাদের এখানে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের কত নাম কি, জাভা অ্যাপ্লিকেশন 108, এবং এইটাই প্যাকেজ হিসেবে সেম নামটাই কোথায় আছে, প্যাকেজে এই জায়গাটাতে আছে, ঠিক আছে। এন্ড এটা অ্যাজ ইট ইজ এইভাবে থাকবে, নাম্বার 1। নাম্বার 2, এখন আমরা যদি জাভা অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, তো একটু আগে একজন প্রশ্ন করেছে ভাইয়া মেইন যে আমরা টিক মার্ক দিলাম তার কারণটা কি। ওকে ফাইন, আমরা এখন ওই জায়গাটাতে আসবো। তো এখন আসেন, আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে কিছু লেখা আছে যেগুলা ব্রাইট, কিছু লেখা আছে ব্রাইট, এন্ড কিছু লেখা আছে কি গ্রে করা, ঠিক আছে। এই যে গ্রে লেখাগুলো আছে, এই গ্রে লেখাগুলো কি, গ্রে লেখাগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি কমেন্ট করা, কি করা, কমেন্ট। কমেন্ট করা। অর্থাৎ অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করে আসেন না কেন, বা কোনো না তারা তো জানেনি, যারা জানে না তাদেরকে বলতেছি, কমেন্ট করা কি, কমেন্ট করা হচ্ছে একটা খুব ভালো জিনিস, ভালো জিনিস যদিও অভ্যাসটা আমারই কম, মানে এটা হচ্ছে যে এই নিচের লাইনটা, যেমন এখানে দেখেন আমি যদি নিচে যাই, টু ডু কোড অ্যাপ্লিকেশন লজিক হেয়ার, মানে কি এখানে একটা ডকুমেন্টেশন করে দিল যে এখানে কি হবে, তারপরে এখানে একটা ডকুমেন্টেশন করা আছে এখানে কি হবে, এখানে অথর সম্পর্কে একটা বলা আছে যে এটা কি, এটা হচ্ছে কি যে একটা প্রোগ্রাম যদি অনেক বড় হয়ে যায়, লাইক ধরেন উবার, পাঠাও, ফেসবুক, তো ফেসবুকে তো কত হাজার 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 বলে হয়তো ভুল হবে না, অথবা শত শত ডেভেলপার তো অবশ্যই কাজ করে। তো ওখানে কি হয়, ওখানে এক একটা প্রোগ্রামার এক একটা জায়গায় বসে থেকে কাজ করতেছে, সবাই তার এমন মুখোমুখি বসে কাজ করতেছে না এবং বলতেছে না যে এই এটা তুমি কি করছো, এটা তুমি কি করছো, তাহলে সারা জীবন কিন্তু প্রোডাক্টিভিটি নিয়ে কোনো কাজই হবে না। যদিও ওদের একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আছে, তারপরেও কি ওখানে যদি এরকম ডকুমেন্টেশন করা থাকে, অর্থাৎ বলে দেওয়া থাকে যে এই যে আমি কাজটা করছি, এই কাজ দ্বারা এই কাজটা হয়, তাহলে কি যে কোনো প্রোগ্রামারই আসুক ওই কাজটা করতে গেলে সে কি এট এ গ্লান্সে সেই জিনিসটা দেখতে পারবে না? জি স্যার, পারবে। পারবে ডেফিনেটলি। কিন্তু যেহেতু প্রোগ্রামের ভিতরে আমরা লিখতে গেলে সেটা কিন্তু প্রোগ্রাম কি করে, কম্পাইল করে ফেলায়। কম্পাইল করা মানে কি যে ও মনে করে যে হয় এটারও একটা ভ্যালু মনে হয় আছে, তো এটা একটা ক্যাচাল হয়ে যায়। তো এই বিষয়গুলোকে যেগুলোকে আমরা আমাদের প্রোগ্রামকে বেশি রিডেবিলিটিটা বাড়ানোর জন্য আমরা কিছু বিষয় লিখে রাখি, কিন্তু প্রোগ্রামকে বলি তুমি এগুলোকে স্কিপ করে যাও, ঠিক আছে। মানে প্রোগ্রামকে আমি বলি যে তুমি এটাকে স্কিপ করে যাও, অর্থাৎ তুমি এটা দেখো না, তোমার এটা কম্পাইল করার দরকার নাই, যেটা যে হিউম্যান এটা রিড করবে তার পড়লেই হবে, তুমি আপাতত এটাকে স্কিপ করে যাও। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কমেন্ট করাটা, এটাকে বলা হয় কমেন্টিং। ওকে, তো কমেন্টটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটাকে বলবো হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। ওকে, তো এখানে দেখেন একটা কমেন্ট আছে, এই যে 3টা লাইন এখানে আছে, যদিও মাঝখানের এই স্টারগুলা কোনো গুরুত্ব বহন করে না। তো মাল্টি লাইন কমেন্ট কিভাবে লেখে, মাল্টি লাইন কমেন্ট লেখে হচ্ছে যে আমরা যদি কখনো কি দিতেছি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, ঠিক আছে, এর ভিতরে যা লিখবো আমরা তাই কি হবে দেখেন ওই গ্রে কালার হয়ে যাচ্ছে, এন্ড এগুলা কোনো সময় প্রোগ্রাম কম্পাইল করবে না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করা। আর সিঙ্গেল লাইন কমেন্ট কি, সিঙ্গেল লাইন কমেন্ট করা হচ্ছে যে আই অ্যাম মাহাদি, এটা দেখেন একটা এরর ধরছে, কেন ধরছে, কারণ একে কমেন্টও করি নাই এবং আমি প্রোগ্রামে লিখছেন, প্রোগ্রাম ওর সাথে মিলও খুঁজে পাইতেছে না যে ভাই এটা আবার কি দিলা, ঠিক আছে। ওকে, এখানে যদি আমরা ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন যদি আমি ইন্টার দিই আবার লিখি, দেখেন আবার কিন্তু আমাকে বলতেছে যে তুমি ভুল জিনিস দিছো, এরকম কোনো জিনিস এর ভিতরে নাই। তো আমি যদি আবার একটা ডাবল স্ল্যাশ দিই সেটাও সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। ওকে, তাহলে কি এতক্ষণ আমরা কি বুঝলাম সিঙ্গেল লাইন কমেন্ট কি জিনিস এন্ড মাল্টি লাইন কমেন্ট কি জিনিস, এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের প্রোগ্রাম খুব ছোট, এটা বোঝার জন্য আমরা একটু রিডেবিলিটি বাড়ার জন্য বা একটু এলোমেলো জায়গা না থাকার জন্য আমরা কি করছি, আমরা এই কমেন্টগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমাদের যে বেসিক প্রোগ্রামটা সেটুকুই থাকুক।
স্যার ফন্ট সাইজটা বাড়ানো যায় না এখানে? ফন্ট সাইজ তো বাড়ানো যায়, এতটুকু হলে হবে? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, গ্রেট। এখন আসেন আমরা একটা মজার কাজ করব। আমরা স্ট্রাকচারটা আরেকটু বলেই নিই। সেটা হচ্ছে যে জাভাতে ক্লাসের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নাই। জাভাতে কিসের বাইরে অস্তিত্ব নাই? ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে কোনো কিছু অস্তিত্ব নাই। অর্থাৎ যা কিছু লিখবো সবকিছু কোনো না কোনো ক্লাসের ভিতরেই হতে হবে। তো এখানে ক্লাস কোনটা? ক্লাসটা হচ্ছে এই যে জাভা অ্যাপ্লিকেশন 108 নামে একটা ক্লাস এখানে ক্রিয়েট করা আছে, এন্ড এর আগে দুটো কিওয়ার্ড আছে। একটার নাম কি? একটা নাম হচ্ছে ক্লাস। অর্থাৎ এটা যে ক্লাস সেটা বোঝার জন্য আমার এখানে একটা ক্লাস কিওয়ার্ড আছে। যার পূর্বে কোনো নামের পূর্বে যদি ক্লাস থাকে ডেফিনেটলি বুঝে নেবেন সেটা একটা কি ক্লাস। এন্ড এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস যাকে বলছে আরেকটা কিওয়ার্ড বা মডিফায়ার বলতেছি, যাকে অ্যাক্সেস মডিফায়ার বলবো, ওটা একটা ক্লাস আমরা আসবে। আপাতত শুধু এটুকু মনে রাখেন যে পাবলিক, এটা কি নাম? পাবলিক। পাবলিক। আর পাবলিক মানে কি আমরা কি জানি? যে আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিই, অনলি মি হলে কি হয়? শুধু আমি নিজে দেখতে পারি। যদি পাবলিক হয় তাহলে কি সবাই দেখতে পারে না? জি স্যার। ওকে, যদি ফ্রেন্ডস অনলি হয় তাহলে কি শুধুমাত্র ফ্রেন্ডরা দেখতে পারে না? জি স্যার। ওকে, তো এরকম অ্যাক্সেস মডিফায়ার আছে, 4টা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা কাজ করব। বেসিক্যালি দুটো অ্যাক্সেস মডিফায়ার নিয়ে বেশি কাজ করব, একটা হচ্ছে পাবলিক আর হচ্ছে প্রাইভেট, ওটা আমরা পরে শিখবো। বাট শুধু মনে রাখেন পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার যেটা আমার এটা কত দূর থেকে অ্যাক্সেস করা যাবে বা যাবে না সেটা ডিফাইন করে, তার নাম কি? অ্যাক্সেস মডিফায়ার। আর যেটা এখানে আমাদের অ্যাক্সেস মডিফায়ারটার নাম কি? পাবলিক। পাবলিক। ওকে, অ্যান্ড এই ক্লাস হচ্ছে একটা নন অ্যাক্সেস মডিফায়ার, কিন্তু এই ক্লাস দ্বারা বুঝতেছি যে এই যে জাভা অ্যাপ্লিকেশনটা আছে, এই জাভা অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ক্লাস। এন্ড আমি একটু আগে একটা কথা বলছি, যে কথাটার মানে নাম হচ্ছে কি, আমি বলছি যে জাভাতে ক্লাসের বাইরে কোনো কিছু অস্তিত্ব আমরা আপাতত পাবো না। ঠিক আছে, তাহলে যদি এইটা হয় তাহলে এই জাভার ক্লাসের লেন্থ কতটুকু, মানে কতটুকুর ভিতরে আমরা থাকতে পারবো, রাইট? তাহলে এটা বোঝার উপায় কি? একেবারে মজার একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে সবকিছু এখানে মানে কার্লি ব্রেস বা ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, আমরা যারা কার্লি বেসিস বলতে সমস্যা হবে তারা সেকেন্ড ব্র্যাকেট বলবেন। এই দেখেন আমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করছি তখন এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটে দুই জায়গায় কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। কালারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তার মানে হচ্ছে যে এই ক্লাসের ভিতরে আমরা যা লিখবো ডেফিনেটলি এই কার্লি ব্রেসেসের ভিতরেই হতে হবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, গ্রেট। তো এখন দেখি তো এর ভিতরে আমাদের কি কোনো কিছু আছে আমরা দেখতে পাচ্ছি? না স্যার। ডেফিনেটলি আছে, একটা ক্লাস এখানে ক্রিয়েট হয়ে আছে, সরি একটা মেথড এখানে ক্রিয়েট হয়ে আছে না? জি স্যার। এটা তো মেথড, এটা কিভাবে বুঝলাম বলেন তো? স্ট্রিং আছে। না, এটা যে মেথড এটা বুঝলাম, কারণ হচ্ছে যদি এটা ক্লাস হতো ডেফিনেটলি এর আগে একটা ক্লাস লেখা থাকতো। কারণ আমি বলছি যে যেটা ক্লাস তার আগে কি লেখা থাকবে? ক্লাস। ক্লাস লেখা থাকবে। মানে এতক্ষণ পর্যন্ত যা আমরা শিখছি এর ছাড়া আরো অনেক উপায় আছে বোঝার, যে এটা যে মেথড, কিন্তু আপাতত যেটা বুঝলাম যে যেহেতু ভাইয়া আপনি বলছেন যে কোনো ক্লাস হলে পারে ডেফিনেটলি তার নামের পূর্বে সাথে একটা কিওয়ার্ড থাকবে যার নাম ক্লাস। যেহেতু এখানে কয়টা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে পাবলিক আছে, স্ট্যাটিক আছে, ভয়েড আছে, কিন্তু ক্লাস নামে কোনো কিওয়ার্ড নাই। আর ক্লাস নামে কিওয়ার্ড নাই মানে কি? এটা কোনো ক্লাস না। আর ক্লাস না মানে এটা একটা মেথড হতে পারে, রাইট? জি স্যার। ওকে, এখন এটা তো একটা মেথড বললাম আমি। তো এখন পাবলিক মানে এটা সব জায়গাতে অ্যাক্সেসেবল, স্ট্যাটিক ভয়েড এই দুটো কিওয়ার্ডকে আপাতত মাথা থেকে বাদ দেন। ঠিক আছে, আপাতত মাথা থেকে বাদ দেন। জাস্ট এখানে একটা মেথড আছে যার নাম হচ্ছে মেইন। এর নাম কি? Main. মেইন Main. মেথড। ওকে, এখানে স্ট্রিং আছে, এটাকে স্ট্রিং এর একটা এখানে কি দিয়েছে? অ্যারে দিয়ে রাখছে। এন্ড args এটা হচ্ছে আর্গুমেন্ট বলি, আর্গুমেন্টের সংক্ষিপ্ত হচ্ছে args। তো এখন এখানে যদি বলেন যে ভাই এটা কেন, তো কমান্ড লাইন প্রোগ্রামের জন্য জিনিসটা ইম্পর্টেন্ট, বাট আপাতত এটাও আপনার জানার কোনো দরকার নাই আপাতত। ঠিক আছে, ওকে। তো এখন কি হবে, জাস্ট এই মেইন মেথডটার কাজ কি আমরা সেই জায়গাটা যাব। সেটা হচ্ছে নাম্বার 1, আমরা যদি বলি যে মেইন মেথডের ভিতরে লিখবো তাহলে কার ভিতরে লিখতে হবে? অ্যাকচুয়ালি এই কার্লি ব্রেসেসের ভিতরে লিখতে হবে, তাই কি না?
জি স্যার। ওকে, কারণ জাভার সবকিছুই কার্লি ব্রেসেসের ভিতরেই হবে। যে এই মেইন মেথডে লেখা মানে হচ্ছে এই কার্লি ব্রেসেসের ভিতরে লেখা। আমি যদি বলি যে মেইন যে আপনার যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে লেখেন, তার মানে কি এই ক্লাসের ভিতরে লেখা, সেটা উপরে হতে পারে বা নিচেও হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই মেইন মেথডটা কি, বা এটাই কেন অটো জেনারেট হয়ে আসলো, বা এটা কেন দরকার, এই প্রশ্ন আসতেছে না? একটা কোশ্চেন মনে হয় এক ভাইয়া করছিল অলরেডি, যে ভাইয়া আহ, আহ, মানে মেইন মেথড এইটা কি। ওকে, মেইন মেথডটা হচ্ছে যে আমাদের বাসায় ধরেন আমরা তো কি বলবো, মাল্টিফ্লোর বিল্ডিং এ তো অলমোস্ট সবাই থাকি, ঠিক আছে? মাল্টিপল বিল্ডিং এ থাকি না, লাইক ধরেন আমার আমার যে ফ্ল্যাটটা, আমার ফ্ল্যাটটা হচ্ছে 6B। তো 6B তে আমি যখন যাই, যাওয়ার আগে আমাকে কি করতে হয়, আমাকে আমাদের বাসার মেইন গেট দিয়ে ঢুকতে হয় না? জি স্যার। ওকে, আমরা যে ফ্লোরে থাকি না কেন, আমাদের সেই ফ্লোরে যাওয়ার আগে কি করতে হয়, আমাদের ধরেন আমি 6B থেকে আরেকজন থাকি 6A তে, একজন A1 A2 বা B1 B2 এভাবে ধরেন 8টা বা 9টা ফ্লোর আছে। প্রত্যেক তালায় কি যে যেখানেই যাক না কেন তাকে কি করতে হবে, একটা মেইন গেট দিয়ে ঢুকতে হবে। তা আমি যদি একটুখানি আরেকটা যদি একটু ড্র করি, ধরেন এইটা একটা বাসা, এটা একটা বাসা, সুন্দর একটা বাসা। তো এই বাসাতে এখানে অনেকগুলো ফ্লোর আছে, ঠিক আছে? আমি একটু ফ্লোর গুলাকে এইভাবে ভাগ করি, যে এটা একটা বাসা, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, অনেক ছোট বড় হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যারেজ। তো এই বাসাটায় ঢোকার জন্য আমাদের একটা মেইন গেট দিয়ে কিন্তু আসতে হবে পার হয়ে, রাইট? তো আমি যদি বলি যে এই গেট দিয়ে পার না হয়ে কেউ কি বাসায় ঢুকতে পারবে? ঢোকা সম্ভব? না না। স্যার, ঢোকা সম্ভব না। এর নাম দিলাম হচ্ছে মেইন ডোর। আচ্ছা, এখন আপনারা কিন্তু এই কথাটা ভুল বললেন, ঢোকা সম্ভব না। ঢোকা সম্ভব যদি আপনি স্পাইডারম্যান অথবা সুপারম্যান হন, তাই না? আমি যদি স্পাইডারম্যান হই বা সুপারম্যান হই, আমার কি মেইন ডোরের দরকার আছে? স্যার ওটা তো এক্সেপশনাল হয়ে গেল। এই রে, ওইটা তো আমরা না, তাই না? ওইটা তো আমরা না। অথবা যদি আমাদের কাছে ওই থরের হাতুড়িটা থাকতো, তাহলে হাতুড়িটা এমনি করে ধরতাম, উপরে উঠে যাইতাম, হুম। তাই তো? অথবা যদি ব্যাটম্যানের কোনো গ্যাজেট আমাদের কাছে থাকতো, তাহলে হয়তো আমরা উঠতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি এরকম কোনো সুপার পাওয়ার আমাদের কাছে নাই। আর নাই। যেহেতু নাই, সেহেতু আমাদের মেইন ডোর দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ আমি এই ফ্লোরে থাকি আর এই ফ্লোরে থাকি, এই ফ্লোরে থাকি আর এখানে থাকি, যে কোনো জায়গায় থাকি না কেন, সেই জায়গাটা ঢোকার জন্য আমাকে একটা মেইন ডোরকে পার করে আসতে হবে। এরপরে আবার আমার বাসার আর একটা ডোর থাকতে পারে, এই আমার ফ্ল্যাটের একটা মেইন ডোর আছে, এই ফ্ল্যাটের মেইন ডোরটা ঢোকার পরে আবার ভিতরে আবার প্রত্যেকটা রুমের আলাদা দরজা আছে, আছে না? কিন্তু আমি যেখানেই যাইতে চাই না কেন, আমার ডেস্টিনেশন যেটাই হোক না কেন, আমাকে মেইন ডোর দিয়ে আসতে হবে, যদি আমরা স্পাইডারম্যান না হই। তো বিষয়টা হচ্ছে এটাই, যে আমাদের এই যে আমরা একটা সিস্টেম করতেছি বা একটা প্রোগ্রাম করতেছি বা একটা সফটওয়্যার বানাইতেছি, এর একটা মেইন পয়েন্ট থাকবে। মেইন পয়েন্ট মানে কি, যেখান দিয়ে আমি ঢুকবো, ঠিক আছে? গেটওয়ে অফ প্রোগ্রাম আমরা যেটাকে বলি, ঠিক আছে? সেটা হচ্ছে এই মেইন মেথড, এন্ড এটা অ্যাজ ইট ইজ এভাবেই লিখতে হবে। বোঝা গেছে? এরপরে আমার আরো মাল্টিপল অনেক ক্লাস থাকতে পারে, অনেক মেথড থাকতে পারে, যেটা যে কোনো হোক না কেন, আমার এই প্রোগ্রামে যখন আমি রান করব, রান করার পর আমার এই মেইন মেথডটা সবার আগে সর্বপ্রথম আমার কম্পাইলার কম্পাইল করবে। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? জি স্যার। তাহলে এটা কি খানিকটা আমাদের বাসার মেইন ডোরের মতো হলো না? জি স্যার। ওকে, জি স্যার। খানিকটা কি, পুরোটাই মেইন ডোর, তাই না? ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা যদি বুঝে থাকি, তার মানে আমাদের প্রোগ্রাম অনেকটুকু আমরা আগায় যেতে পারছি। ওকে ফাইন, দেখি কি জানি কি কি প্রশ্ন করলেন। আচ্ছা, হাহা দিছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আসেন। তো এতক্ষণ তো আমরা প্রথমে দুইটা সেগমেন্ট শিখলাম। প্রথমে একটা সেগমেন্ট শিখলাম হচ্ছে ডাটা টাইপ কি, কেন হয়, কিভাবে হয়, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কি, বা ডাটা টাইপগুলোতে কন্টেইনার ডাটা কিভাবে রাখতে হয়। তো এই দুইটা জিনিস, আর এখন শিখলাম তো প্রজেক্ট স্ট্রাকচারটা কেমন করা হয়, ঠিক আছে? তো এখন আমরা অ্যাকচুয়াল কোড করব। তো অ্যাকচুয়াল কোড করার জন্য আমি একটু আমার লেকচার শিটে যাচ্ছি। এখানে কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু বলা আছে, ঠিক আছে? রিমেম্বার নোটের ভিতরে আমি এতক্ষণ যে বক বক গুলো করলাম, এখানে সবকিছু আছে। সো টেনশন আর কিছু নাই,
যে ভাইয়া এগুলো তো কই পাবো, কেমনে পাবো, এই যে কার্লি ব্রেস এর ভিতরে কি কি থাকে আপনার সুন্দর করে পড়ে নেবেন। ও একটা ডিসক্লেমার দেওয়াটা উচিত, সেটা হচ্ছে এখানে যতগুলো লেখা দেখতেছেন বেশিরভাগ লেখা কিন্তু আমি কানে কানে বলি, কাউকে বলবেন না, আমার কিন্তু নেট থেকে কপি করা, ঠিক আছে? জি স্যার। সো এটা আমার কোনো ক্রেডিট নাই, জাস্ট আমি রিঅ্যারেঞ্জ করছি, নাথিং। স্যার, আচ্ছা, ইটস ওকে স্যার। কারণ আমি বিশ্বাস করি গুগল মামা থাকতে আমাদের এত কষ্ট করার কোনো দরকার নাই। এক্স্যাক্টলি স্যার। ওকে, এখন আসেন যে আমরা একটা ভ্যারিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? ওকে, তো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাকে প্রথমে আগে যেটা করতে হবে যে এটা কোন টাইপের ডাটা, সেই ডাটা টাইপটাকে দিতে হবে। যেমন ধরেন আমি আমার এস কে লিখতে চাচ্ছি, তাহলে এস কি ধরনের ডাটা, আপনার আমাদের এতক্ষণ যে আইডিয়াটা হচ্ছে তার পুরো কি বেশে, কি ধরনের ডাটা, একটা ইন্টিজার টাইপের ডাটা না এস, মানে 30 হোক 35 হোক। জি স্যার। ওকে, তার মানে একটা ভ্যারিয়েবল যদি আমি চিন্তা করি এস, তাহলে ইন্টিজার লিখতে হবে, তো আমি কি লিখবো INT। তো এখন বলতে পারেন যে ভাইয়া আপনি বললেন ইন্টিজার, তাহলে INT লিখলেন, ইন্ট লিখলেন কেন? আসলে মানে যে প্রোগ্রামারটা ইন্টিজার বানাইতেছিল সে আমার মতই অলস, সে আসলে ইন্টিজারটা লিখতে চায় নাই, ঠিক আছে? ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ সে কি করছে, ইন্ট করছে, INT দিয়ে দিছে। ওকে, সো এর একটা প্রথমে হচ্ছে যে আমরা কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব তার ভ্যারিয়েবল বানানোর জন্য প্রথমে তার ডাটা টাইপটা দিতে হবে, যেটা একটা ইন্ট। এরপরে তার একটা নাম দিতে হবে, নামটা কি, ধরেন এর নাম দিলাম হচ্ছে এইচ। এরপরে আমরা সেমিক্লোন দেব এবং এটাকে ক্লোজ করে দেব। জাভাতে কোনো প্রোগ্রাম শেষ করার জন্য আমাকে কি ইউজ করতে হবে, সেমিক্লোন ইউজ করতে হবে। সেমিক্লোন মানে কি, শেষ। ওকে, সেমিক্লোন নিয়ে একটা সুন্দর গল্প মনে আসলো আমার। পৃথিবীতে একটা সেমিক্লোন নামে একটা আছে, সংস্থা আছে। এই সংস্থা কেউ কি জানেন সেই সংস্থার নাম কি, তার কাজ, তাদের কাজ কি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বা আমাদের এখানে কেউ কি আছেন যে সেমিক্লোন ওই আন্ডারগ্রাউন্ড ওই সংস্থার সদস্য? কেউ নাই? দেখি একদম মেসেজ দিছে, মনে হয় আছে। না, নাই। এখন 1-1.5 ঘন্টা হবে। আল্লাহ রে, ফারুক মোহাম্মদ ভাই থেকে মানে নয়েজ আসতেছিল না ভাই, একটুখানি না, মিউট হয়ে স্যার। যান, নাকি কার থেকে আসতেছিল? ওকে, তো সেমিক্লোন এর সাথে প্রিফিক্স সাফিক্স আর কি যেন আছে, আমি সঠিক ভুলে গেছি এখন। ওই সংস্থাটার ইটা হচ্ছে যে কেউ কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছে, তো সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাওয়ার পরে সামহাও সে সুইসাইডটা করে নাই, সে ফেরত আসছে, মানে তার লাইফটা এন্ড হইতে যায়ও এন্ডটা হয় নাই। তারা শরীরে একটা জায়গায় ট্যাটু করে, সেমিক্লোন ট্যাটু, এবং তারা ওই মানে গ্রুপের মেম্বার আর কি, যে আমরা সেমিক্লোন গ্রুপের মেম্বার। অ্যান্ড এটাই হচ্ছে ওদের মানে কি বলবো, যে একমাত্র প্রিরিকুইজিট যে আপনি সুইসাইড করতে যায়, সিরিয়াস সুইসাইড করতে যায় ফেরত আসছেন, ঠিক আছে? তো আসলে আমার মনে হয় যে এই সংস্থাটা যে তৈরি করছিল সে কাইন্ড অফ হয়তো প্রোগ্রামার ছিল আর কি, সেজন্য হয়তো সে এই আইডিয়াটা নিছে। ওকে, তো জাভাতেও ঠিক তাই, ওই একটা প্রোগ্রামকে শেষ করে দেওয়া, মানে দ্য এন্ড করে দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে, সেমিক্লোনের মাধ্যমে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, যে এটাতে এজ হলো, আমি যদি আমার হাইটের কথা বলি, তাহলে হাইটটা কিভাবে লিখবো বলেন তো? ফ্লোট লিখে তারপরে হাইট লিখব। ফ্লোট, ডেফিনেটলি। আমরা জানি এটা কি টাইপের ডাটা, ফ্লোট টাইপের। তো আমরা দিচ্ছি কি HIGHT, হাইট, ঠিক আছে? এখন আমি যদি বলি যে হ্যাজ গার্লফ্রেন্ড বা এটা কি ধরনের হবে বলেন তো, হ্যাজ গার্লফ্রেন্ড বা হ্যাজ জিএফ? বুলিয়ান হ্যাজ বুলিয়ান বুলিয়ান। বুলিয়ান হবে স্যার। নাম দিলাম কি, হ্যাজ জিএফ, রাইট? জি। তো এইটা হচ্ছে কি আমরা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি, রাইট? তো আমরা যে কোনো টাইপের ডাটা টাইপেরই ভ্যারিয়েবল কি এভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে ওই কন্টেনারের মতো, যেমন আমি যদি বলি এখানে এজের ভিতরে কি ধরনের ডাটা থাকবে বলেন তো? সংখ্যা থাকবে। সংখ্যা থাকবে কেমন সংখ্যা, 5.6, 2.1 এরকম কিছু? না না, পূর্ণ সংখ্যা। উইদাউট এনি ফ্র্যাকশনস। উইদাউট এনি ফ্র্যাকশন, মানে কোনো ডেসিমেল থাকবে না, তাই তো?
হ্যাঁ হ্যাঁ ওকে, তারপরে আমি যদি বলি হাইট, হাইটে কি থাকবে? ডেসিমাল সংখ্যা থাকবে। ডেসিমেল সংখ্যা থাকবে, যেটাই হোক সেটাই যদি 5ও হয় তারপরে কি 5.0 হতে হবে, তাই তো? জি, ওকে, এখন যদি বলি আমি বুলিয়ান আছে, বুলিয়ানে কি আছে? হ্যাশ জিএফ। তো এখানে কি ধরনের ডাটা হবে বলেন তো? ইয়েস নো অর ট্রু ফলস। মানে ট্রু অর ফলস। ওকে, তার মানে কি আমাদের যে ওই যে উদাহরণটা দেখে আমরা চলে আসছিলাম যে কন্টেনার দেখা আমরা বুঝতে পারতেছিলাম যে এখানে কি ধরনের ভ্যালু থাকবে, তার সাথে কি মিল আছে আমাদের এর সাথে? আমরা কন্টেনার দেখে বুঝতে পারতেছি না যে এই কন্টেনারের মধ্যে কি কন্টেন্ট করতে হবে, জি এই স্যার, জি কন্টেনারে স্যার। কি কন্টেন্ট, এটা কি কন্টেন্ট করতে হবে। ওকে, তো এই জন্য ভ্যারিয়েবলকে অ্যাকচুয়ালি বলা হয় কন্টেইনার। ঠিক আছে, ভ্যারিয়েবল কি বলা হয়? কন্টেইনার, যে কিছু ডাটাকে কন্টেইন করে। ওকে, কন্টেইনার। হ্যাঁ, ওকে, আমরা নর্মাল লাইফের কন্টেন্টের সাথে তুলনা করলে ভ্যারিয়েবলের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসেন আমরা আমাদের নেক্সট জায়গাটা যাচ্ছি। নেক্সটটা হচ্ছে যে ওকে, তো এইটা গেল হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো ডিক্লেয়ার করার পর এখন কি করতে হবে? ভ্যালু অ্যাসাইন করতে হবে। কি করতে হবে? ভ্যালু অ্যাসাইন করতে হবে। যেমন আমি এই এজের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে চাই, তো কি হবে? আমি ভ্যালু অ্যাসাইন করার জন্য যেভাবে লিখতে হবে, এজ ইকুয়াল টু 30, আমরা এইভাবে দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিলাম। এখন এই 30টা দেওয়া ঠিক আছে, নাকি একটা ডাবল কোটেশন বা কোটসের ভিতরে দিতে হবে 30টা, বলেন তো? ঠিক আছে, এভাবে ঠিক আছে, কারণ আমরা একটু আগে যে স্টাডি করে আসলাম সেখানে আমরা জানি যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল লিখতে গেলে কোনো স্পেশাল কোনো সাইন ইউজ করতে হয় না। ঠিক আছে, এখন যদি আমি আসি হাইটে, হাইটে যদি বলি যে আমি এখানে কত হবে 5 যদি আমি দেই, ঠিক আছে কি? না, এটা তো ডেসিমাল সংখ্যা দেওয়া নেই। আচ্ছা, কিন্তু এখানে তো ভুল ধরছে না, কি সমস্যা? ওকে, তার মানে হচ্ছে এটাকে বলা হয় টাইপ কাস্টিং। ঠিক আছে, যখন মানে ছোট্ট একটা সংখ্যা থেকে বড় একটা সংখ্যাতে মানে বড় করা হয়, মানে একটা টাইপ থেকে, সোজা বাংলা হচ্ছে একটা টাইপ থেকে যখন আরেকটা টাইপে কনভার্ট করা হয় তাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। ঠিক আছে, ওকে, এখন এই হাইটে এখানে যদিও আমরা 5 দিছি, মানে এটা আদতে দেখতে গেলে এটা খানিকটা মানে ইন্টিজারের মতোই, ইন্টিজারই আর কি, কিন্তু আমরা যদি এই হাইটকে প্রিন্ট করতে যাই তাহলে কি আসবে? 5.0 আসবে। আসলে দেখি আমরা একটু প্রিন্ট করি। তো জাভাতে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের যে প্রোগ্রামটা লিখতে হয় তার নাম হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এর ভিতরে আমরা যদি লিখি, যেটা লিখবো সেটাই আসবে। আমরা লিখতেছি হাইট, আমরা হাইটটা যদি দেখি, আমি এটাকে একটু প্রিন্ট করব। এটাকে কিভাবে আমরা দেখবো যে এটা কি আসতেছে? এই যে প্লে বাটনটা আছে না, প্লে বাটনে ক্লিক করলে আমার নিচে একটা কনসোল ওপেন হবে, আমরা সেখানে দেখতে পারবো যে কি হচ্ছে। ওকে, এখানে কত আসছে? 5.0। 5.0 কিন্তু আমি কি 5.0 এখানে দিয়েছিলাম? না না, স্যার, না, শুধু 5। শুধু 5 দিয়েছিলাম, কিন্তু প্রোগ্রাম কি করছে? ওটাকে অটোমেটিক্যালি কনভার্ট করে নিয়ে নিচ্ছে, রাইট? কিন্তু সমস্যাটা হবে কখন? যখন আমি 5.6 দিলাম, এখন এরর দিল। এটা একটা ক্যাচাল হয়ে গেল না? আরে বাবা, আমি আগে ইন্টিজার দিলাম তখন তুমি এরর দিলা না, এখন আমি ডেসিমাল দিছি, ফ্র্যাকশন দিছি, তোমাকে সুবিধা করে দিলাম, তুমি এখন আমাকে এরর দিচ্ছ। এটা ক্যাচাল না একটা? জি স্যার। ওকে, ওকে, ফাইন, এটা আসলে একটা ক্যাচাল। তাই ক্যাচালের সুবিধা সমাধানটা আছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি দুইটা বলি। ধরেন এটা আমি একটা কমেন্টের ভিতরে লিখি, আমি যদি 100কে 3 ভাগে ভাগ করতে বলি, 100 ভাগ 3, তাহলে অ্যাকচুয়ালি কিভাবে হবে বলেন তো? 3.33, না সরি 33.33 এরকম হবে না? আমি যদি 100কে 3 ভাগে ভাগ করি তাহলে তো এরকম একটা ভ্যালু আসবে নাকি নরমালি? জি স্যার, এরকমই একটা কিছু আসবে। এরকমই একটা ভ্যালু আসবে, কিন্তু এটা কি এক্সাক্ট ভ্যালু? না না, তাও এখানে একটু কম আছে স্যার। হ্যাঁ, একটু কম আছে। তো এখন আমি যদি আপনাদেরকে একটু বলি যে
ওকে, তো মোস্ট অ্যাকুরেট ভ্যালু এই দুটার ভিতরে কোনটা, এটা না এটা, কোনটার অ্যাকুরেসি বেশি? মানে 100-কে 3 দিয়ে ভাগ করলাম, এর ভিতরে অ্যাকুরেসি বেশি কোনটার বলেন তো? সেকেন্ডেরটা সেকেন্ডটা, রাইট। ওকে, কেন বেশি? কারণ এখানে ফ্র্যাকশনের পরে অনেকগুলো সংখ্যাকে এখানে নিয়ে নিছি, তাই তো? এই আনসারটা কিন্তু ট্রু, এটা কিন্তু ট্রু, ঠিক আছে, কিন্তু 100% অ্যাকুরেসি এখানে নাই। এখানেও অ্যাকুরেসি 100% নাই, কিন্তু এটার চাইতে এটার অ্যাকুরেসি বেশি। আমি কি ঠিক বললাম? জি স্যার। ওকে, এটার অ্যাকুরেসিটা বেশি। ওকে, যদি এটাই হয় তাহলে আপনার কি মনে হয় যে আমাদের যে প্রোগ্রামটা চলতেছে এখানে কোনটাকে প্রেফার করবে? যেহেতু আমরা একটা ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কাজ করতেছি বলা যায়, তো আমার প্রোগ্রাম কি এটাকে প্রেফার করবে না এটাকে প্রেফার করবে, বা কোনটা করা উচিত? আমি যদি প্রোগ্রাম হতাম বা আমি যদি প্রোগ্রামার হতাম যে এই প্রোগ্রামটা বানাচ্ছি, তাহলে আমি কোনটাকে প্রেফার করতে বলতাম? উপরকারটা স্যার যেটাতে বেশি অ্যাকুরেসি আছে সেটা না? সেটা ডেফিনেটলি, আমরা যেটাতে বেশি আছে সেটাতে আমরা প্রোগ্রামটা আমরা বলতাম তুমি বাই ডিফল্ট এই ভ্যালুটা নিবা, ঠিক আছে? এরপরে যদি কখনো দরকার না হয় দ্যাটস ডিফারেন্ট থিং, বাট আমি বলতাম তুমি এইটাই নাও। আর এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা এটাই হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমি যদি একটুখানি আমার ইতে যাই, একটুখানি উপরে যাচ্ছি, দেখেন এই যে ফ্লট, এটা হচ্ছে 4 বাইট, ঠিক আছে? এটা কত থেকে কতটুকু স্টোর করতে পারে? 6 to 7 ম্যাক্স ডেসিমাল সংখ্যা একে অ্যাকসেপ্ট করতে পারে। আর ডাবল এইটাও ডেসিমেল নিয়ে কাজ করে। এই দেখেন, স্টোরস ফ্র্যাকশনাল নাম্বার সাফিসিয়েন্ট ফর স্টোরে কত 15 ডেসিমেল ডিজিট নিতে পারে। ওকে, তাহলে এখন প্রোগ্রামের ডিফল্ট হওয়া উচিত কোনটা? ডাবলটা না? যে এই যেহেতু একটু বেশি ডেসিমেল নিতে পারে, দুইটাই পয়েন্ট নিয়ে কাজ জি করে, স্যার, দুটাই পয়েন্ট নিয়ে কাজ ডাবলটাই করে, মানে ডাবলটাই ডিফল্ট হওয়া উচিত। এন্ড এই জাভাতেও এই জিনিসটাকে এখানে করে দেয়া আছে যে তুমি বাই ডিফল্ট যদি কোনো ফ্র্যাকশন আছে, তুমি সেই ফ্র্যাকশনটাকে তুমি কি দিয়ে কনভার্ট করবা? তুমি মনে করবা যে এই ফ্র্যাকশনটা হচ্ছে ডাবল, বুঝা যাচ্ছে? মানে ডিফল্ট যদি কোনো যে কোনো ফ্র্যাকশন আসলে আমাদের প্রোগ্রাম প্রথমেই বুঝে নেবে এটা একটা ডাবল সংখ্যা। কিন্তু এখানে যেহেতু ডাবল, এন্ড আমরা ডাবলটাকে কিসের ভিতরে সেভ করতেছি? একটা ফ্লোটের ভিতরে না? জি স্যার। তো এখানেই ও এররটা দিচ্ছে। আমি যদি একটু এখানে যাই যে দেখেন, যেহেতু বাই ডিফল্ট ডাবল, ফ্লোট জায়গা খায় হচ্ছে 4 বাইটস আর ডাবল জায়গা খায় হচ্ছে 8 বাইটস। তো এখন কি করতেছে যে ডিফল্ট যেহেতু ডাবল, তো আমি একটা 8 বাইট জায়গার জিনিস আমি 4 বাইটের মধ্যে ঢুকাইতেছি। এটা কি এরর দেওয়া স্বাভাবিক না? জি স্যার। মানে আমার শরীরের ওজন 100 কেজি আর আমার উপরে 500 কেজির একটা বোঝা দিয়ে দেওয়া হয়েছে, বলেন আমার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? না স্যার। বেঁচে থাকার সম্ভাবনা নাই। আর সম্ভাবনা নাই মানেই যে এখানে আমরা এররটা খাইছি। ওকে, তো এখন আমি তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো এখানে জাস্ট একটা ফ্র্যাকশন দিছি যে 5.6, তাহলে ও কেন ডাবল দিল? আমি বললাম যে ডেসিমেল হলেই আপনারা ধরে নেবেন যে ডিফল্ট হিসেবে ও যতদিন আমরা কনসোল প্রোগ্রামিং করব ও ডাবলটাকেই ধরবে। ওকে, তাহলে এটাকে ফ্লট বোঝানোর জন্য জাস্ট কিচ্ছু করব না, আমরা একটা এফ দেব, স্মল এফ দিয়ে দেব। যদি এফ দিয়ে দেই, এই এফটা মানি হচ্ছে ও বুঝে গেল যে এটা হচ্ছে একটা ফ্লট ভ্যালু। আমি তো এখন প্রিন্ট করি, দেখেন 5.6 আসছে, এই এফটা কিন্তু প্রিন্ট হয় নাই, খেয়াল করছেন? জি স্যার। এফ জাস্ট একটা কিওয়ার্ড হিসেবে বা একটা সংকেত হিসেবে কাজ করতেছে যে দিস ইজ প্লট। আর আমি তাহলে এতক্ষণ যে বকবক করলাম, আমরা তাহলে আরেকটা ডাবল টাইপের ভ্যালু নেই, যে বললাম যে ডাবল কি দেবো বলেন তো? ডাবল উইথ দেই, WIDTH উইথ, এন্ড এখানে আমরা একটা দেই যে উইথ ইকুয়ালস টু 12.5। এখন কি এরর আছে? না স্যার। না স্যার। কারণ ডিফল্ট যখন ফ্র্যাকশন আমরা দিছি বা ডেসিমেল দিছি তখন কিন্তু ও এটাকে ডাবল, যেহেতু ডাবলের ভিতর গেছে, যার জায়গায় সে জায়গা মতো পৌঁছায় গেছে, সো ও এররটা নাই। তারপরেও যদি আপনাদের সমস্যা মনে না হয় বা সমস্যা হয়, আপনারা এখানে একটা ডি দিতে পারেন, স্মল ডি দিলে ডিতে এটা ডাবল বুঝে নিলেন, আর এটা এফ তে আপনারা বুঝলেন এটা হচ্ছে ফ্লট। তো ডি ডাবলের ডি দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট যদি ফ্লট হয় তাহলে এফটা দিতে হবে। এখন যদি আমি কারণ হচ্ছে স্যার ও বাই ডিফল্টই হচ্ছে ওই ডাবল, ডাবলটা ধরে নিচ্ছে, হ্যাঁ, তাই হ্যাঁ। ওইখানে এফটা দিয়ে আর কি ওরে চিনাই দেওয়া লাগতেছে যে এটা ফ্লট হিসেবে তুমি ধরো, তাই রাইট তো রাইট রাইট স্যার? ওকে স্যার, গট ইট। ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমরা এত কিছু বুঝে ফেললাম। তো এখন আমি এটা কেটে দিই একটু। এখন এখানে অনেক কিছু মনে হচ্ছে না যে ভাই এত ছোট একটা জিনিস লেখার জন্য আপনি এত কিছু লিখলেন, এটা তো ভাই মেনে নিতে পারতেছি না। ঠিক আছে, সো কি হতে পারে, আমরা কিন্তু সিঙ্গেল লাইন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং ভ্যালু অ্যাসাইন করা একসাথে করতে পারি। সেটা কিভাবে, জাস্ট ইন্টিজার এস ইকুয়াল টু 30 এভাবে লিখতে পারি, হাইট ইকুয়াল টু কত 5.6 এফ, উইথ দিলাম হচ্ছে কত 12.5 হ্যাশ জিএফ, এখানে আমরা দিলাম হচ্ছে ট্রু। ও না না, এটা ট্রু দেওয়া যাবে না, এটা ফলস। ফলস, ওকে ওকে। তাহলে কি এটা একই সাথে আমরা ভ্যালু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং ভ্যালু অ্যাসাইন করা আমরা করলাম। এ পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার, বুঝছি স্যার। ওকে, কেউ না বুঝলে বলবেন, আমাকে কোশ্চেন করবেন। ঠিক আছে, অনেকেই কখনো প্রোগ্রামিং হয়তো করেন নাই, তারা হয়তো বলতে পারেন ভাইয়া বললে মানে কি মনে করে, কোনো সমস্যা নাই। এই জন্য আমি একটু এদিক ওদিক গল্প স্যার করে। আমি একটু সরি ইন্টারাপ্ট, হ্যাঁ হ্যাঁ, স্যার এই ফলসটা কেন হইলো এখানে স্যার একটু আমাকে যদি একটু বলতেন। ওকে। এটা একটা বুলিয়ান না, বুলিয়ান দুইটা জিনিস নাই, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। তো হ্যাজ জিএফ মানে গার্লফ্রেন্ড আছে কি নাই, এখানে আমি দিলাম কি ফলস, তার মানে গার্লফ্রেন্ড নাই, অথবা ট্রু দিতে পারতাম। ঠিক আছে, কারণ এর ভ্যালুই নাই ওইরকম, ট্রু আর ফলস। যেটা আমি একটু আগে বলছিলাম যে ইয়েস অর নো, আসলে প্রোগ্রামে ইয়েস অর নো নাই, ওটাকে আমরা ট্রু অ্যান্ড ফলস করেছি। স্যার যেটা আপনাকে কোশ্চেন করেছে। ওকে, ট্রু দিলে এটা ট্রু। আচ্ছা দাঁড়ান, আমরা এই হ্যাশ জিএফটা এখানে প্রিন্ট করি আগে, হ্যাঁ, যেহেতু এটা নিয়ে কোশ্চেন আসতেছে। এটা এই দেখেন এখানে কি প্রিন্ট আছে, ফলস। ফলস। আমি যদি এখানে ট্রু করে দিতাম, কি আসছে, ট্রু। ট্রু। ওকে, তো আমরা যখন কন্ডিশন নিয়ে কাজ করব, এই বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু আপাতত আজকে অনেক কিছুই বুঝবেন না। আজকে আমি আগে বলছি আজকে অনেক কিছুই বুঝবেন না। তো যেহেতু আজকে অনেক কিছু বুঝবেন না, তো আজকে কি করতে হবে, জাস্ট আমি যেটুকু আইডিয়া দিচ্ছি এই আইডিয়াটুকু নিলেই এনাফ। ঠিক আছে, তার মানে স্যার ইয়েস এবং নো যেখানেই থাকবে সেটা ধরতে হবে যে বুলিয়ান। হ্যাঁ হ্যাঁ, যে দুইটা আনসার করা যায়, যেটা আছে বা নাই, এটা হয়েছে বা হয় নাই, এটা করব জি, স্যার। কি করব না। ঠিক আছে, রাইট স্যার। ওকে। আচ্ছা, তো এটা ট্রু অ্যান্ড ফলসই নেবে, নাম্বার 1। ওকে, তো নেক্সট কথা যেন ছিলাম। ওকে, তো এখন আসেন, আমরা যদি এখন এস কে এখানে প্রিন্ট করি, তো বলেন তো কত পাবো, 30। 30। এখন আমি যদি নিচে আসি, এসে যদি বলি যে এজ, ও আরেকটা জিনিস দেখি, আমি বলতেছি যে ইন্টিজার এজ ইকুয়াল টু 25, একটা এরর হচ্ছে না, জি স্যার। কেন হচ্ছে বলেন তো? চিনতে পারছে না। না, অর্থাৎ একটা ক্লাসের ভিতরে আমরা যখন একটা নামে একটা ভ্যারিয়েবল দেব, ওই সেম জায়গাতে আমরা আর ওই নামের কোনো ভ্যারিয়েবল আবার ডিক্লেয়ার করতে পারবো না। যেমন এখানে একটা এগে এজ, 1 এগে 2 এভাবে দিতে হবে তাই না? হ্যাঁ, এখানে এজ 1 এজ আছে, আমি এটাকে এস 1 অথবা 2 দিতে পারি, অর্থাৎ সেম টু সেম হতে পারবে না। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। অথবা আমরা এটাও করতে পারি, যদিও এটা কোনো ভালো পদ্ধতি না, আমি বড় হাতের একটা এ দিতে পারি, ক্যাপিটাল এ, কারণ জাভা কিন্তু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কারণ এই আমাদের কাছে এটা যদি উচ্চারণ করতে বলি বলবো এস, এটাকে যদি উচ্চারণ করতে বলি কি বলবো, এজি বলবো, কিন্তু জাভা কিন্তু দুইটাকে আলাদা মনে করতেছে, কারণ ক্যাপিটাল এ আর স্মল এস কখনোই জাভার কাছে এক না। বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখন আমি কি বুঝলাম, যে যদি সেম নামে রাখতে চাই, যে আমি এজই দেব, তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে কিছু বাড়াইতে হবে বোঝার জন্য, যে এইচ 1 বা এইচ 2 এইভাবে সিস্টেমেটিক্যাল আমাকে করতে হবে। ওকে, এখন আমি আসি একটু নিচে এসে, যদি আমি বলি যে এইজ ইকুয়াল টু 31, যদি এটা হয়, এখন যদি আমি এই প্রোগ্রামটাকে প্রিন্ট করি, তাহলে কত পাবো বলেন তো? আমি এটাকে প্রিন্ট করতেছি, কত পাচ্ছি, 31। কেউ কি বলতে পারবেন কেন 31 পেলাম? স্যার নিচেরটা শেষ করে দিয়েছেন এর জন্য নিচেরটা আসছে তাই না স্যার? আচ্ছা,
ফাইন, আপনি আনসারটা দিয়েছেন, থ্যাংক ইউ। অর্থাৎ এই যে এজ, এজ কিন্তু আমরা ডিক্লেয়ার করছি একবারই। তো আমার প্রোগ্রাম যখন কম্পাইল করা শুরু করে, যখন এক্সিকিউশন শুরু হয়, তখন কি হয়, এটা কিন্তু ভার্টিক্যালি ডাউন অ্যারোতে কি হয়, ও কম্পাইলেশন শুরু করে। তো ভার্টিক্যালি করা মানে কি, ও প্রথমে ইন্টিজার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলো এজ, এদের ভিতরে 32 করলো, তারপর ফ্লট হাইট নিল, এর ভিতরে এটা দিল, ডাবল উইথ দিল, হ্যাশ জিএফ এটা দিল, তারপরে এস টু 25 দিল। কিন্তু যখন লাস্ট এই লাইনটা আসতেছে, তখন এখানে কি আসতেছে, এজ ইকুয়াল টু 31। তার মানে এখানে যে এদের যে ভ্যালুটা ছিল 30, সেটা এখানে এসে কি হয়ে গেল, 31 হয়ে গেল। তো এরপরে যখন আমি প্রিন্ট করতেছি, তখন আমাকে কি বলতেছে যে এজ ইকুয়াল টু 31, বিকজ এই ভ্যালুটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে 31 দিয়ে। বোঝা গেছে? এটা বোঝার জন্য আমি সিস্টেমটাকে কপি করে নিচ্ছি, জাস্ট এখানে একবার প্রিন্ট করছি। অর্থাৎ এই এজ কম্পাইলেশনের আগে অ্যান্ড পরে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন 30, প্রথমটা আসতেছে কত 30, আর পরেরটা কত 31, যদিও আমরা একটা ভ্যারিয়েবলকে দুই জায়গায় প্রিন্ট করতেছি। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। স্যার আমি একটু মিস করে গেছি, আমার অডিওটা চলে গেছিল স্যার। আচ্ছা, একটু আচ্ছা। কি ওই বুলিয়ান ট্রু থেকে ওই ফলস, আমি মানে কোশ্চেন করছিলাম যে আসলে ফলসটা কেন ইউজ হলো এখানে, আচ্ছা, তারপর কি অডিওটা চলে গেছে। ফাইন, আমি আবার বলছি, ট্রু অ্যান্ড ফলস এটা কেন হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে এটা একটা বুলিয়ান, অ্যান্ড বুলিয়ান অলওয়েজ দুটা ভ্যালুকেই ও নিতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যেমন আমি যেখানে 25 দেই, এ নিতে পারবে না, কারণ এটা ওই টাইপের না। খানিকটা এরকম হলো, এই যে আমি কন্টেনারটা এখানে দিছিলাম, আমি গ্যাস সিলিন্ডারের ভিতরে কি করতেছি, আমি ভাত রান্না করে রাখতেছি, এটা কি পসিবল? না স্যার। পসিবল না, কারণ গ্যাস সিলিন্ডারে গ্যাস থাকতে হবে। ওকে, তো এই আমার প্রোগ্রামটা, এটা যেহেতু একটা টাইপ হচ্ছে কি, ডাটা টাইপটা হচ্ছে কি বুলিয়ান, আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে হ্যাশ জিএফ, মানে গার্লফ্রেন্ড আছে কি নাই। সো এখানে দুটো মাত্র ভ্যালু আমি দিতে পারবো, যে ফলস অর ট্রু। ঠিক আছে, ওকে। তো এখন এটা আমরা যখন লজিক নিয়ে কাজ করতে যাব, এর অনেক ইমপ্লিকেশন আছে। জাস্ট আজকে যেহেতু আমাদের ডাটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলে ইনিশিয়াল আলাপ, সো আমরা শুধু কার ভিতরে কিভাবে থাকে এর বেসিক নেচারটা নিয়েই আলাপ করছি। ওকে, তো এর বাইরে বেশি চিন্তা করার দরকার নাই, আমরা এটুকু আপাতত আজকে শিখবো, কারণ আমাদের আরো বিস্তারিত এই বিষয়গুলোতে নেক্সট ইনশাল্লাহ আসবে। শুধু এইটুকু বুঝছেন কিনা যে বুলিয়ান দুইটা ভ্যালু নিতে পারে, একটা ট্রু আর একটা ফলস। জি স্যার, এইটুকু বুঝতে পারছি। ওকে, যদি এটুকু বুঝতে পারেন আজকের জন্য মোর দ্যান এনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে স্যার। ওকে ভাইয়া, ওকে। একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, নেটবিনস কেন ইউজ করব, অ্যান্ড্রয়েড স্টুডিও কেন ইউজ করব? নেটবিনস ইউজ জাভা করতেছি প্রোগ্রামিং আমরা, করব। হ্যাঁ ওই যে ভাইয়া বলে দিছে যে জাভা প্রোগ্রামিং বা কনসোল প্রোগ্রামিং যখন করব, অর্থাৎ প্রথম 10 থেকে 12টা ক্লাস ইউজ করব হচ্ছে আমরা নেটবিনস, বা ইক্লিপস হতে পারে, বা ইন্টেলিজে হতে পারে, যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব, ওর কোনো বিকল্প নাই আপাতত, যেদিন থেকে আমরা অ্যাকচুয়াল অ্যাপ বানানো শুরু করব। অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও। বোঝা গেছে ভাইয়া? এই কোডগুলো ডাইরেক্টলি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজ করা যাবে না? আপনি এই কোডগুলা, ওকে, তো হ্যাঁ। যেহেতু আমরা এখানে ফান্ডামেন্টাল কাজ করতেছি, নাম্বার ওয়ান টেকনিক্যালি এগুলো করা যাবে, ঠিক আছে। কিন্তু আমি জি। এখন কেন ইউজ করতে যাচ্ছি না, কারণ এখন আমাদের এখানে আমি যদি রিজনটা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকেই আছে যারা হয়তো আমাদের কোর্সে এসে প্রথমবার তারা এই যে প্রোগ্রামিং সম্পর্কে জানতেছে, বা নেটবিনস কি, অ্যান্ড্রয়েড স্টুডিও কি, এইসবগুলো জানতেছে। তো যেহেতু নেটবিনসের চাইতে অ্যান্ড্রয়েড স্টুডিওর স্ট্রাকচারটা একটুখানি জটিল, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা সাদামাটা রাখার জন্য প্রথমে নেটবিনসটা ইউজ করছি। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে কনসোল প্রোগ্রামিং করাটা খানিকটা ওই যে আমি যেটা নর্মালি বলে থাকি যে মশা মারতে কামান দাগানো আর কি, এই টাইপের। আর এখানে দুই একজনের আছে এমন যে যাদের পিসির কনফিগারেশন এখন অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর উপযোগী না, তারা হয়তো 1 মাসের মধ্যে আপডেট করে নেবে। তো আমি যদি প্রথম থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু করি, তারা তো সেই সুযোগটা পাবে না পিসিটাকে আপডেট করার। জি স্যার। আচ্ছা, এখন তো যাওয়ার প্রয়োজনই নাই, কারণ জাভা তো মেইন। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে এটাও কিন্তু বুঝলাম, হ্যাঁ, যে আমরা একটা ভ্যারিয়েবল দিলে সেটা যে একবারে সবসময় সেম থাকবে তা না, আমরা চাইলে এটা কি করতে পারি, চেঞ্জও করে দিতে পারি, তাই তো? জি স্যার। ওকে, যেমন এখানে এজ আছে, এই এজ আর এজটাকে যদি যোগ করি তাহলে কি হবে, যেমন এখানে আসেন, আমি যদি বলি এজ প্লাস এইজ 2, এখন রেজাল্ট কত হবে বলেন তো? যে বলতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে একটা লাড্ডু আর 2টা কফি। আমি আমার পরের ভ্যালুটা কত হবে এখানকার,
আমার রেজাল্ট কত আসবে? 31 plus 25. 31 প্লাস, ওকে, তাহলে কত হচ্ছে? 56, তাই না? ওকে, দেখি। আরে ভাই, আপনি তো খুব ভালো ম্যাথে, সুন্দর একটা ম্যাথ করে ফেলেছেন, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওকে, তাহলে আমরা এটা এখানে করতে পারলাম, মানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটি সবকিছু করতে পারবো। ওকে, এখন আসেন আমি আপনাকে একটা নতুন জিনিস দেখাবো। আমরা এখন একটা ব্রেক নেব। আচ্ছা, ব্রেক নেব না, আমি একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 1 মিনিট 32 সেকেন্ডের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ, না একটু 2 মিনিট লাগবে, আপনারা একটু থাকবেন লাইনে। জি স্যার, আমরা সবাই আছি। ওকে, ফাইন। তো এখন আমরা দেখি প্রোগ্রামে কোন জায়গায় আছি। ওকে, ফাইন, মোটামুটি সবকিছু আলাপ করা হয়ে গেছে। এখন শুধু একটা বাদ আছে, সেটা হচ্ছে স্ট্রিংটা নিয়ে এখন আলাপ করি নাই। তো আমরা একটু স্ট্রিংটা লিখি। স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে নেম। তো যেহেতু আমরা সেম লাইনে দিতে পারি, আর স্ট্রিং লেখার নিয়ম কি বলেন তো? ডাবল কোটেশন দিয়ে না? জি স্যার। তো এখানে নাম দিলাম, ধরেন আমার নামটা দিতেছি। স্যার কোডটা আমাদের দিয়ে দিন গ্রুপে। হ্যাঁ, কাচ্চি খাওয়াতে হবে। অবশ্যই স্যার। ওকে, অবশ্যই দিয়ে দেবো কোড। ওকে, তাহলে কি এখানে একটা স্ট্রিং দিলাম, যার একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপের ভ্যালু, একটা কি বলবো ডাটা টাইপ নিলাম, যার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম নেম, যার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, যার নাম হচ্ছে মাসুম মাহদি। ওকে, এখন যদি আমি নেমকে প্রিন্ট করি তাহলে কি পাবো বলেন তো? ধরেন এখানে দিলাম এই নেম, এখন যদি প্রিন্ট করে কি পাবো বলেন তো? প্রথমে মাসুম মাহদি, তারপরে কত পাবো? 56। কারণ আমরা দুইটা জিনিস প্রিন্ট করছি, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে নেম এজ আর S2 কে একটা যোগ করে এখানে অ্যাডিশনাল একটা রেজাল্ট দিয়েছি। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, গ্রেট। তাহলে আসেন একটু আপনাদের একটা গল্প শুনে। আচ্ছা, গল্প শুনতে কি আপনারা পছন্দ করেন? অবশ্যই স্যার। যারা একটা গল্প শুনাই। গল্প স্যার প্রতি ক্লাসে শোনাইতে হবে, না হলে তো এটা তো জাভা। শিওর স্যার। ওকে, ফাইন। আচ্ছা, বাংলা ভালো আবৃত্তি করতে পারেন কে বলেন তো? আমার একটা স্যার ভলেন্টিয়ার দরকার। কে? আমি মেবি কিছু মিস করে গেছি, আবার নেট ঝামেলা হয়ে গেছিল, ওই অডিওটা চলে গেছিল। আচ্ছা ভাই, আপনি কোন পর্যন্ত ছিলেন সেটা বলেন। আমি ওই লাস্ট আপনি যখন আসলেন তখন থেকে আর out। কিছু বলে নাই স্যার, মেবি একটা স্ট্রিং বোঝাইছে। জাস্ট এখানে একটা আমি ব্রেকের পরে এসে এখানে স্ট্রিংটা নিয়েছি, একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ নিয়ে তার একটা ভ্যারিয়েবল নিলাম নেম, নেমের ভিতরে একটা ডাটা দিলাম যার নাম হচ্ছে মাসুম মাহদি, অ্যান্ড প্রিন্টে আমি নামটাকে প্রিন্ট করে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু করিনি। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে স্যার ওই যে ইয়েটা ছিল উপরে, ওই কি বলে এটা, আরে ওই যে কোটের দুই পাশে দুইটা যে দেওয়া। স্ট্রিং এ দিয়েছো তো? এই যে হ্যাঁ, এটাই স্ট্রিং লেখার করুন না। এটাকে বলে, ও আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, এটাকে হচ্ছে সিনট্যাক্স। এটাকে কি বলা হয়? কোনো প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, লেখার স্টাইলটাকে বলা হচ্ছে কি সিনট্যাক্স। তো এগুলা যেমন স্ট্রিং লেখার সিনট্যাক্স কোনটা? এই যে ডাবল কোটেশনে দেওয়া, এটা কি স্ট্রিং লেখা সিনট্যাক্স। তারপরে এখানে যে ফ্লোটটা এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে ফ্লোট লেখা সিনট্যাক্স। এখানে এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে কি বুলিয়ান লেখা সিনট্যাক্স। ওকে ওকে, তাহলে এখন আসেন, আচ্ছা, বাংলা ভালো বলতে পারেন, উচ্চারণ করতে পারেন কে? মানে বাংলিশ লেখা, আমাকে একজন হেল্প করতে হবে, একটা ভলান্টিয়ার দরকার আমার। আচ্ছা স্যার, আমি ট্রাই করতে পারি একটু যদি। আচ্ছা, ঠিক আছে বলেন। তন্ময় দাদা। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে ফাইন, আমি একটা প্রেজেন্টেশন অন করছি। প্রেজেন্টেশনটা আমি জাস্ট ওপেন করলাম, দেখেন তো এখানে কি লেখা আছে। যা সংবিধিবদ্ধ সতর্কীকরণটুকু পড়লেই হবে, and সবাই মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা আচ্ছা, এই চলচ্চিত্রের প্রতিটি ঘটনা ও চরিত্র কাল্পনিক, জীবিত বা মৃত কোনো ব্যক্তির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। যদি কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে এর প্রত্যক্ষ বা পরোক্ষ মিল পাওয়া যায়, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। হ্যাঁ, এই 10 মিনিট ধরে হবে, নামাজ পড়ে বেরো। না হ্যালো। না, নামাজ পড়বো 8:30টার পরে, ক্লাস আছে তো, ক্লাসই আছে। আয়, ওকে।
আচ্ছা সরি আমার একটু ফোন আসছিল এই জন্য আমি চলে গেছিলাম। তাহলে কি বুঝলাম যে এখন আমরা যে স্টোরিটা শুনবো সেই স্টোরিটা সম্পূর্ণটা একটা কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নাই। যদি মিল পাওয়া যায় সেটা কি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ঠিক আছে, এই বিষয়টা সবাই আমরা ওয়াকিবহাল নাকি? জি স্যার। ওকে ঠিক আছে। তো এখন অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েবলের নেচার সম্পর্কে জানবো, যে ভ্যারিয়েবলের নেচারটা কেমন সেটা জানার জন্য আমরা একটা গল্প অবতারণা করা। তো গল্পটা হচ্ছে একজন তন্ময় দাদা পড়বেন কিন্তু, হ্যাঁ কি লেখা আছে পড়েন তো। অনস আপন টাইম। ওয়ান্স আপন আ টাইম একটা ছেলে এটা কি আমি মানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে পড়বো? হ্যাঁ আপনার মতো করে পড়ে যান। আচ্ছা, একটা ছেলে ছিল, নাম তার মাসুদ রান। তারপর সে একদিন তার নাম চেঞ্জ করে হয়ে যায় সাকিব খান। ওকে, আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এই যে আমরা চেহারা দেখতেছি এটা কিন্তু মেয়ে বলে কেউ ভুল করবেন না, এটা একটা ছেলে। তার টাইপ হচ্ছে ডাটা টাইপ কি ছেলে। ওকে ওকে, নাম্বার টু হচ্ছে এর নাম ছিল মাসুদ রানা, পরবর্তীতে সে চেঞ্জ হ্যাঁ। করে হয়ে যায় কি সাকিব খান। সাকিব খান। আমরা সাকিব জানি খান। ভ্যারিয়েবলকে চেঞ্জ করা যায় না, তা ভ্যারিয়েবলের ভ্যালুটা জি চেঞ্জ করা স্যার। যায়। জি, যেমন জি। প্রথমে ছিল কত 30, তারপরে করলাম কি এজ এর নাম 30, 31। তারপরে তার মানে এটা পসিবল। ছেলে টাইপ নেম মাসুদ রানা সাকিব খান। হুম, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে নেক্সট। তারপর মিস্টার সাকিব খান এখানে একখানা কি একখানা প্রেম করিল, মানে জিএফ। আচ্ছা একখানা প্রেম করিল। ও এইখানে আবার জিএফটা মানে ব্র্যাকেটে, যাহার নাম মুনমুন। ওকে, এখন যদি আমি সাকিবকে এই স্টেজে এসে সাকিবকে জিজ্ঞেস করি, এ সাকিব তোর গার্লফ্রেন্ডের নাম কি, ও আমারে কি কইব? মুনমুন। ডেফিনেটলি, হ্যাঁ ওকে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, এই পর্যন্ত আপনি মাথায় রাখবেন। এরপর অতপর সে আরেকখানা প্রেম করিল, যাহার নাম ছিল অপু বিশ্বাস। ওকে, তার মানে কি আগে গার্লফ্রেন্ডটা রিপ্লেস হলো নাকি? জি স্যার। হ্যাঁ, ওকে ফাইন। তো এখন যদি আমি সাকিব বলে, সাকিব তোর গার্লফ্রেন্ডের নাম কি, ও কি কইব? অপবিশ্বাস। অপু বিশ্বাস। ভ্যারিয়েবল কিন্তু একটাই গার্লফ্রেন্ড, কিন্তু হুম, ভ্যালুটা কি চেঞ্জ হইছে? জি স্যার। ভ্যালুটা হ্যাঁ, হ্যাঁ। চেঞ্জ হইছে। ওকে ফাইন, নেক্সট। তারপরে এটা কি দীর্ঘদিন পর দীর্ঘদিন পর, হ্যাঁ আমরা খবর পাইলাম যে সে আরেকখান প্রেমে মজিছে। নাম তাহার বা বুবলি। ওকে, এখন যদি এই সেক্টরে এসে বলি যে সাকিবের জিএফ এর নাম কি? বুবলি স্যার। বুবলি। ভাই আমি কিন্তু আগে কইছি বাস্তবের সাথে কোনো মিল নাই। কেউ পার্সোনালি যদি আচ্ছা, তাদের সাথে আচ্ছা। যোগাযোগ থাকে আমার কিছু কইতে পারবেন না, এটা একটা সিনেমা স্টোরি, পুরোটাই কাল্পনিক। জি ওকে, স্যার। হুম, এরপর What the heck? ফাইনালি বলেন। জনগণ বুঝা গেল সাকিবের দা মোস্ট ডিজার্ভিং জিএফ প্রেমিকা হইল রানু মণ্ডল। ওকে, মানে যখন বুঝে গেছে যে এর কাম হইতো না। স্যার এইভাবে পচাইয়া দিলে স্যার ওকে, সাকিব খানকে। কিওয়ার্ডটা দেখেন এখানে কি ফাইনালি, মানে ওর ফুল এন্ড ফাইনাল হয়ে গেছে কি ফাইনালি। ওয়েল, এখন আসেন নেক্সটে। এরপর আচ্ছা, এরপর সাকিব আরেকটা রিলেশনে যাইতে ইচ্ছা প্রকাশ করিল, কিন্তু কিন্তু ওর হচ্ছে এই সিচুয়েশন, মানে ও যাইতে পারতেছে আচ্ছা না। কিন্তু আর- ও আচ্ছা ঠিক আছে, মানে এরর খাইছে ব্যাপারটা, আর কান্নাকাটি দেখে বুঝতে পারতেছেন। কারণ কি, যখন একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে দেই সেটার পরে আর ওটাকে চেঞ্জ করা যায় না। ওকে ওকে, দ্য এন্ড। এখন আসেন গল্পের বাইরে চলে যাই। আমরা তো ভ্যারিয়েবলের নেচার অনেকগুলো অলরেডি আলাপ করেই ফেলছি। এখন আমি যদি এখানে এস থাকে, যদি একটা কিওয়ার্ড দিয়ে দেই ফাইনাল, তাহলে দেখেন এই এজটাকে আমি যখন নিচে আবার চেঞ্জ করছি এজ ইকুয়াল টু 31, এটা একটা এরর দিয়ে দিছে। কারণ কি, ওই সাকিবের অবস্থায় যে এর ফুল অ্যান্ড ফাইনাল মানে একবার ভ্যালু Final position, ভ্যারিয়েবলের জি স্যার। ভ্যালু 30, মানে এটা অলওয়েজ 30, এটা আর কখনো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো এটা আর জি ইউজ স্যার। করা কোনোভাবেই এটা নাই, যুক্তিগত নাই, বা করাই যাবে না অ্যাকচুয়ালি।
বোঝা গেল? তার মানে সাকিবের গল্প থেকে বুঝলাম কি যে ভ্যারিয়েবলের ভ্যালু পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করা যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে রানু মন্ডলের লগে ক্যাপচার হয়ে যাব তখন এরপর আর কিছু করণের থাকবে না। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা এরকম স্টোরি বানাবেন, ঠিক আছে? এবং স্টোরিটা প্রোগ্রামের সাথে মিল করে একটা প্রোগ্রাম করবেন, যেটা প্রোগ্রাম করে গ্রুপে স্ক্রিনশট আপলোড করবেন। কে কে পারবেন বলেন তো? আমি পারবো স্যার। ওকে, গ্রেট। এমন কি কেউ আছেন যে এরকম প্রোগ্রাম করার জন্য কোনো পাচ্ছেন না, এলিমেন্টস পাচ্ছেন না? যদি দরকার হয় আমাকে বলেন, আমি আপনাদেরকে একটা হিন্টসও দিয়ে দিতেছি। ওকে স্যার, তাহলে একটা হিন্টস আপনি দিলে মেবি আচ্ছা, এইটাও কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই, জাস্ট একটা মনের অবুঝ ভাবনা আচ্ছা। থেকে বলা। সেটা হচ্ছে, আমি বললে আপনারা বুঝতে পারবেন। আমি অফ দ্য রেকর্ডে দিচ্ছি, কারণ রেকর্ড পজ করি। আমি দিলাম কি নেম, নেমে আমি দিলাম একটা ভ্যারিয়েবল যার নাম দিলাম হচ্ছে মাসুম মেহেদী। ছিল কি, আমি সে আগের নামটা দিচ্ছি মার্ক। কি নাম ছিল বলেন তো? মার্ক ওগারবাগ। ওকে, দেখি আমরা একটু ফাইনাল করে দেখি তো। এখন কি এরর দিচ্ছে না? জি স্যার। যদি আমি ফাইনালটা উঠাই দেই এখন কিন্তু ঠিক আছে। তো আতসী আপু আপনি মনে হয়, আচ্ছা অতসী, আমি আতসী কেন বলতেছি, অতসী আপু আপনি মনে হয় আনসারটা পেয়েছেন। যদি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু চ্যাটিং এ লিখে দিবেন, চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ, গ্রেট। তো এখন আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, এখানে দেখেন আপনারা অনেকেই অনেক কিছু জানেন, আমি জানি অনেকেই রিয়েল ওয়ার্ল্ডে ফাইনাল এগুলো নিয়ে কাজ করছেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন গ্রুপে পোস্ট করবেন, যে কোনো বিষয়ে আপনারা পোস্ট করবেন, ডেফিনেটলি চেষ্টা করবেন যে ক্লাসে যে টপিকগুলো হয়েছে না, ও রিলিভেন্স টপিকগুলো নিয়ে কথা বলতে। কারণ কি, যদি আপনি হয়তো অনেক জানেন, আমি জানি আজকে ক্লাসই অনেকের কাছে মনে হয়েছে যে এটা তো পারি, কারণ অবভিয়াস এগুলো একেবারে প্রোগ্রামিং একেবারে বেসিক বিষয়, ঠিক আছে, পারবেন, এটাই স্বাভাবিক। জি আবার অনেকে আছে একেবারে নতুন, আজকে শিখছে। কিন্তু আপনি যদি অনেক অ্যাডভান্স বিষয় নিয়ে এখানে আলাপ করেন বা গ্রুপে পোস্ট করেন, তবে কি যারা নতুন আসছে না, এরা খুব হোপলেস হয়ে যাবে। এক্স্যাক্টলি মনে স্যার। হবে কি যে আরে ভাই, ওরা তো সবকিছু পেরে যাচ্ছে, আমি তো কিছু পারতেছি না। কিন্তু আপনি তো আগে পারেন, হয়তো ইউনিভার্সিটিতে জাভা ছিল বা অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, তো অন্যরা কি একটু ডিমোটিভেট হয়ে যাবে আর কি, ঠিক আছে? জি স্যার। তো এই অ্যাডভান্স কোনো টপিকে করবেন না, যে ক্লাসে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ে আপনারা আলাপ করবেন। অ্যান্ড যারা অলরেডি প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন, প্রোগ্রামার আছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, অ্যান্ড যারা যদি গ্রুপে কেউ কোনো পোস্ট করে, সেটা হয়তো আমি হয়তো আনসার দিতে পারতেছি না, ঠিক আছে, আমি স্যার। সামহাও অ্যাবসেন্ট আছি গ্রুপে, সেক্ষেত্রে আপনারা যদি সেই আনসারটা দিতে পারেন, তো সেই আনসারটা ডেফিনেটলি দিবেন। এটা নিয়ে ভয়ের কিছু নাই বা বলার কিছু নাই যে আচ্ছা আনসার দেবো ভাইয়া মানে কি মনে করবো যে আরে বেশি পাকনামি করে, এরকম না ভাই। আমি চাই যে আপনারা সেলফ, কি বলবো এটাকে, সেলফ কনফিডেন্ট হন বা সেলফ ডিপেন্ডেন্ট হন, যে আমাকে ছাড়াই আপনারা সব করে ফেলাইতেছেন, ঠিক আছে? আমি শুধু মাঝে মাঝে আসবো, এসে একটা লাভ রিয়াক্ট দিমু, দে অসাম, গ্রেট, এরকম কিছু আপনাদের অ্যাপ্রিসিয়েট করবো, করে আমি চলে যাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি করেন, ঠিক আছে? আর কোনো প্রবলেম আসলে প্রথমে যেটা চেষ্টা করবেন যে এই প্রবলেমটা গুগলে সার্চ করবেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি কি করবেন? ওকে, আপনি যদি গুগলে সার্চ করা শিখে যান, তখন আর ভাইয়াকে ভবিষ্যতে কোনোদিন লাগবে না। আর স্যার সবকিছু তো জাভা বিগিনার পক্ষে রয়েছে হ্যাঁ, গুগলে। আর ভাইয়া তো ভাইয়া হে না হে তো জি স্যার। ফাইনালি তো ভাইয়া আছে। তো টেনশনের কিছু নাই, আপনারা যেটা প্রবলেমে পড়বেন, প্রথমে যেটা করবেন, প্রবলেমে পড়লে গুগলে সার্চ করবেন। সার্চ করে যদি আপনি সলিউশনটা পেয়েও যান, তারপরেও ওই সলিউশন সহ আপনি গ্রুপে একটা শর্ট ভিডিও করবেন, স্ক্রিনশট সহ, করে বলবেন যে ভাইয়া আমি এই প্রবলেমে পড়ছিলাম, আমি গুগলে সার্চ করে এটা পাইছি। এতে করে হবে কি, আপনারা এই যে জিনিসটা আপনি গ্রুপে পোস্ট করলেন, বা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি অ্যাক্টিভ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে নিজে যে প্র্যাকটিসটা করছেন এবং অন্যরাও কিন্তু ওই প্রবলেমে পড়ে, তাদের কিন্তু একটা হেল্প হলো, নাম্বার 1। জি স্যার। নাম্বার 2 হচ্ছে যে আপনি এরকম হেল্প করতে করতে একটা সময় দেখবেন মনের অজান্তেই আপনি এত ভালো ডেভেলপার হয়ে গেছেন যে কেউ আপনার ধারে কাছেও নাই, ঠিক আছে? কারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা কি বিতরণ করলেই বাড়ে, এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে? সবাই এটা করবেন। অ্যান্ড নিজেরা যখন না পারবেন, যদি আমি আনসার করতেছি না, হয়তো সামহাও অনেকগুলো গ্রুপ তো আমি মিসিং করতে
পারি, আমার মিস হতে পারে, তখন যেটা করবেন একটুখানি কষ্ট করে কমেন্টে একটু আমাকে ওই কি বলে এটাকে ট্যাগ আইবেন আর কি, সোজা কথা বাংলায়, জি স্যার। যে ভাইয়া একটু দেখেন, তখন আমি চলে আসবো টাইমলি, সময় নাই, সমস্যা নেই। ওকে ওকে। অ্যান্ড যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান তারা সবাই হয়তো অ্যাড হতে পারবেন না, আমি জানি, কারণ আমারটা ওই মানে মিউচুয়াল না থাকলে আর কি অ্যাকসেপ্ট করা যায় না। তো যারা অ্যাড হতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, তারা আমারে মেসেজ পাঠাইবেন, আমি নিজে রিকোয়েস্ট পাঠাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি দেখছি আপনার সাথে অ্যাড হওয়া অলরেডি। অ্যাড হওয়া না? ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক নাকি? ওকে স্যার। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আপনাদের আজকে আমি